ছেলেদের পক্ষ থেকে একজন শুনি, মেয়েদের পক্ষ থেকে একজন শুনি, নাকি? ম্যাম পরীক্ষার টেনশন হতো, এগুলো সব ভুলে গেছি। পরীক্ষা তো আমি নিব, পরীক্ষা গুগল ফর্মে অটো চলে যাবে ক্লাস শেষ হওয়ার পরে। তো সেই অনুযায়ী সবাই তখন পরীক্ষা দিবা, ঠিক আছে? আচ্ছা ওকে, আর এখন বলো, এই রিল্যাক্স। পরীক্ষা তো আজকের পরীক্ষার শুরুতেই বলি যে আজকে অন টেস্টে পরীক্ষা নিব, পরীক্ষা অবশ্যই নিব, বাট নাম্বার থাকবে না আজকের পরীক্ষায়। অর্থাৎ তোমাদের যে ক্লাস টেস্টের যে পরীক্ষার নাম্বার ইনক্লুডের কথা বলেছিলাম, সেটা আজকে পরীক্ষাটা অ্যাড হচ্ছে না। তো এমনি পরীক্ষা দিবা জাস্ট নিজের পড়ার জন্য, কতটুকু পড়লা এবং কোথায় গ্যাপ আছে সেটুকু যাতে আইডেন্টিফাই করতে পারো, ঠিক আছে? সেই হিসাবে তো এখন তো মনে হয় টেনশন নাই, নাকি? জি ম্যাম, অনেক কমে গেছে এখন টেনশন সো আমি শুরু করি। তো বলো, আজকের দিনের রেজুলেশন। ম্যাম আজকে বিশ্ব নারী দিবস। তুমি আগে কে বলছো সেটা বলো। বিশ্ব নারী দিবস আজকে। তুমি কে বলছো? সুজাউদ্দৌলা সৈকত। সৈকত বলো। আজকে বিশ্ব নারী দিবস, সেই হিসাবে তোমার আজকের রেজুলেশন কি? আমরা প্রতি বছরে একটা করে চিন্তা করি না যে এই বছরের রেজুলেশন এরকম হবে, আমি এইটা করে ফেলবো, ওইটা করে ফেলবো। ঠিক ওরকম এই বছরের যেহেতু আজকে একটা বিশেষ দিবস 8ই মার্চ নারী দিবস, তো সেই হিসাবে তোমার আজকে রেজুলেশনটা বলো। নারীরা যেন কোথাও যেন অবহেলার না শিকার হয়, সব ক্ষেত্রে যেন সমান মর্যাদা পায়, এইসবই আর কি। মানে কোনো বৈষম্যের যেন শিকার না হয়, বৈষম্য না থাকে। আচ্ছা, ভেরি গুড। তোমার কথা অবশ্যই সব পার্সপেক্টিভেই আসলে রাইট, বাট আমরা তো আসলে সব পর্যায়ে কাজ করতে পারবো না, সেটা সম্ভব না। যার যার দিক থেকে আমি মনে করি যে প্রত্যেকেরই নিজস্ব একটা রোল থাকে, তো সেই হিসাবে আমরা প্রত্যেকেই অন্তত এতটুকু মেনটেন করব যে একজন নারী সে ভালো হোক মন্দ হোক, ইট ডাজন্ট ম্যাটার, তার কাজের ফল সে নিজে ভোগ করবে, কিন্তু আমি একজন পুরুষ হিসাবে তাকে অবশ্যই তার রেসপেক্টটুকু দিব, তার সম্মানটুকু তাকে আমি দিব একজন মানুষ হিসাবে, নট ফিমেল। একজন মানুষ হিসাবে, হিউম্যান বিং হিসাবে তাকে আমি রেসপেক্ট করব, সম্মান দিব। হতে পারে সে ভালো, হতে পারে সে খারাপ, দ্যাট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? সবার কাছে আমার এটাই অনুরোধ যে সবাই আমরা নারীকে রেসপেক্ট করব, সে যে পজিশনে থাকুক না কেন। আর মেয়েদের পক্ষ থেকে একজন বলো, মেয়েদের পক্ষ থেকে। আমার কথা শোনা যায়? জি ম্যাম, শুনতে পাচ্ছি। ওকে, তুমি কে বলছো বলো। ম্যাম আমি ফাহমিদা সুলতানা। ফাহমিদা সুলতানা, ওকে। সো আজকের দিনে তোমার রেজুলেশন কি হতে পারে? ম্যাম আমি যেহেতু গ্রামে থাকি, তাই গ্রামের মেয়েদের কতটা বৈষম্যের শিকার হতে হয় এটা আমি অনেক কাছ থেকে লক্ষ্য করেছি। তো ম্যাম হচ্ছে আমি চাইবো যে আমাদের গ্রামের মেয়েদের অনেক মেধা যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কিন্তু তাদের সঠিক মর্যাদা পায় না, কিংবা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না। ম্যাম এ বিষয়ে যদি আমার পরবর্তীতে সুযোগ হয়, আমি এসব নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। অবশ্যই।
প্রত্যেকেরই জায়গায় কিছু না কিছু কাজ করার সুযোগ থাকে। তো আমরা যারা অবহেলিত আছে, আন্ডার প্রিভিলেজড যারা আছে, তাদেরকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব। আর বর্তমানে আরো একটা বিষয় খুবই রেইজড করছে ইস্যুটা, সেটা হচ্ছে যে আমরা এখন যে যুগে আছি, কিছুটা হলেও নারীর অধিকার হয়তো আমরা পেয়েছি, আবার কোথাও কোথাও আমাদের ল্যাকিংস আছে, আমাদের নিজেদেরও অনেক গ্যাপ আছে, বা হয়তো সরকারিভাবে হোক বা ব্যক্তি পর্যায়ে হোক সুযোগ সুবিধা। নারী হিসাবে অন্তত এতটুকু আমরা মাথায় রাখবো যে সেই সুযোগ সুবিধার যেন আমরা অপব্যবহার না করি। ঠিক আছে, যে আমি এতটুকু সুযোগ পেয়েছি, অর্থাৎ যখন তোমাকে কেউ সুযোগ দিচ্ছে সেটা নিয়ে যেন সঠিকভাবে মূল্যায়ন করবো এবং কাজে লাগাবো। প্রত্যেকটা নারীর কাছে আমার অর্থাৎ প্রত্যেকটা আজকের ক্লাসে সব মেয়েদের কাছে এতটুকুই আবেদন যে কোনো অপব্যবহার না করি, এবং আমার আশেপাশে যারা আন্ডার প্রিভিলেজড আছে, যারা অবহেলিত, তাদেরকে যতটুকু পারি আমি সাহায্য, মানে মেয়ে হিসাবে তাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করব। আর ছেলেদের কাছে রেজুলেশন হচ্ছে যে সবাই, প্রত্যেকটা মেয়েকে আমরা সম্মান করব আমার নিজের জায়গা থেকে। সে মা, বোন, যেই হোক না কেন, আত্মীয় স্বজনের মধ্যে বা বাইরের লোক, বাইরের মেয়ে, যেই হোক, তাদেরকে আমরা জাস্ট তাদের প্রাপ্য সম্মানটুকু দিব। সে ভালো মন্দ কি অবস্থা সেটা আমরা দেখতে যাব না, আমার পক্ষ থেকে তাকে আমি সম্মান করব। আর মেয়েদের কাছে অনুরোধ, ওই একই কথা আবার বলছি, যে আমরা যেন আমাদের সুযোগের অপব্যবহার না করি, যাতে আমাদের কাছে, অর্থাৎ অনেক সময় ইদানিং দেখবা কোশ্চেন অ্যারাইজ হয় যে মেয়েদের সুযোগ দেওয়ার কারণেই এরকম হচ্ছে, বা মেয়েদের এই পদে বসানোর কারণেই এরকম হচ্ছে। তো আমি যদি কোনো বড় পদে বসি বা কোনো বড় পজিশনে যাই, আমি সেই পজিশনের জন্য সম্মান রাখবো। এইটুকু আমরা সবসময় মাথায় রাখবো। যে ছেলেরা যখন আমাকে সম্মান দিবে, সেই সম্মানটা যেন প্রপার সম্মানটাই যেন আমরা পাই, অর্থাৎ ওই সম্মানটা যেন আমরা ধরে রাখতে পারি। কারণ গ্রামে গঞ্জে দেখবা যে আমাদের নারী বিষয়ক অনেক আইন আছে, আবার সেই আইনের কিন্তু অপব্যবহারও আছে, আমরা নারীরাই সেটার অপব্যবহার করছি। তো এই জিনিসগুলো যেন আমরা মাথায় রাখি, যে সঠিক যেন মূল্যায়ন হয়, অর্থাৎ যে আসলেই ভিকটিম সে যেন সঠিক বিচারটা পায়। কারণ অনেক সময় দেখা যায় কি যে এই আমাদের কাজকর্মের কারণে, অর্থাৎ আমরা ক্ষমতার এই অপব্যবহারের কারণে অনেক সময় সঠিক মূল্যায়নটা হয় না, অর্থাৎ যে আসলেই ভিকটিম তাকে আমরা নেগলেক্ট করতে থাকি। তো এক্ষেত্রে কিন্তু আসলে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। তো আমরা যখন যদি কোনো নারীর জন্য কোনো কাজ করতে চাই বা কাজ করতে যাব যখন আমরা, তখন আমরা এটাই মাথায় রাখবো যে আসলেই সে ভিকটিম কিনা, এবং এটাই বোঝাবো যে আসলে নারীরা তো অবভিয়াসলি ভিকটিম, বিভিন্ন ক্ষেত্রেই এখনো অনেক আন্ডার প্রিভিলেজড উইমেন আছে। তো সেই হিসাবে আমরা ওইটাই মাথায় রাখবো যে আমরা নিজেদের সম্মানটুকু নিজেরা ধরে রাখবো। ঠিক আছে, কেউ কেউ লিখছো আজ কি এক্সাম হবে না? আজকে অবশ্যই এক্সাম হবে, এবং সেটা সবার গুগল ফর্মে চলে যাবে। ঠিক আছে, পরীক্ষা নিয়ে টেনশনের কিছু নাই, অর্থাৎ আজকে আমি ক্লাস শুরু করব, ক্লাস শেষ হওয়ার পরে সবাই গুগল ফর্মে কোশ্চেন পেয়ে যাবে, এবং আজকের কোশ্চেনের কোনো অর্থাৎ অ্যান্সার তোমরা অবশ্যই দিবা, সবাই সাবমিট করবা, কিন্তু কোনো আমি অর্থাৎ নাম্বারিং করব না। কারণ আজকে একটু হ্যাবিচুয়েটেড হতে হবে কোশ্চেন অ্যান্সার। তোমরা, আমি জানি না আগে অন্য কোনো ক্লাসে পরীক্ষা দিয়েছো কিনা, তো সেই হিসাবে প্রথমেই যদি আমি পরীক্ষা নিয়ে তোমাদের নাম্বারিং করি, অনেকেই হয়তো অভ্যস্ত না। তো এই জন্য আজকে জাস্ট অন টেস্ট হিসাবে তোমাদের একটা এক্সাম নিব, আর তারপরে তোমরা, কোনো এক্সাম হয়নি ম্যাম এর আগে? আচ্ছা, এই জন্যই তো আজকে আমরা একটু অন টেস্টের এক্সাম দিয়ে দেখবো যে গুগল ফর্মে এক্সাম দিয়ে সেটা সাবমিট করার নির্দিষ্ট টাইমে সেটা কেমন হয়। তো সেই হিসাবে একটা অন টেস্টে এক্সাম নিব, তা না হলে তো সবাই আমাকে বকাঝকা করবে যে ম্যাডাম এটা সাবমিট করতে পারেনি, ম্যাডাম কি একটা
পরীক্ষা নিল, নাম্বার দিয়ে দিচ্ছে এমনিতেই। তো এই জন্য আগে তোমাদের অন টেস্ট একটা নিয়ে নিব, তারপরে তোমরা এর পরবর্তীতে যখন আমরা পরীক্ষা নিব তখন সেটা নাম্বার থাকবে। বোঝাতে পেরেছি? ম্যাম ম্যাম বলো। গোল ফর্মে ম্যাম এই যে ম্যাম, পরীক্ষাটা এই- এটা ম্যাম প্রতিটা অধ্যায় ভিত্তি নিলে ভালো হয়। ম্যাম যেটা পড়লাম, সাপোজ গতদিন টনসিল পড়ছি, আজ আবার আরেকটা পড়বো ম্যাম, প্রতিদিন যেটা মানে নাম্বারটা অ্যাড না হোক, মানে এমনিতে প্র্যাকটিসের জন্য করে। আচ্ছা, এটা একটা সাজেশন। তো প্রতিদিন এক্সাম নিলে যেটা হবে ওটাও ভালো হয়। সেটা হচ্ছে জি ম্যাম বুঝি ভালো হবে, নাই। কারণ ওই ম্যাম- পড়াটা মানে কেউ সবাই একটু না একটু দেখবে আর কি, সেজন্য হলো ম্যাম এনিমেল বললো যে ওদের ম্যাম ডে করা হয়। কাদের ডেইলি করা হয়? ম্যাম এনিমেল হাজবেন্ডারি একটা ফ্রেন্ড আমাকে বললো যে ওদের মানে একটা পড়ার পরে ওই নাম্বারটা অ্যাড হয় না, কিন্তু মানে ওইটা বিষয় সম্পর্কে বিভিন্ন মানে কোশ্চেন করা হয় যে মানে কতটুকু ধারণা হয়েছে, মানে আচ্ছা। পড়ানোটা হচ্ছে কিনা এটা কি সবাই জন্য লিখিত পরীক্ষা হয় নাকি জাস্ট ভাইবার মতো? না ম্যাম এটা হচ্ছে গুগল ফর্মের মাধ্যমে শর্ট কোশ্চেন অথবা ম্যাম টিক চিহ্ন এরকম। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু ভেবে দেখবো। আমি এখনই ডিসিশন দিচ্ছি না, ডিসিশন অর্থাৎ পেন্ডিং। সো আমি আরেকটু ভেবে দেখি কোনটা করলে বেটার হয়। তবে নাম্বার সহ একটা দুইটা পরীক্ষা আমি অবশ্যই নিব, সেটা সিলেবাস অনুযায়ী। যেহেতু আমি 3টা চ্যাপ্টার তোমাদের সাথে নিচ্ছি, ইউরিনারি সিস্টেম, মেল জেনিটাল সিস্টেম এবং লিম্ফ্যাটিক সিস্টেমের কিছু অংশ। সো 3টা চ্যাপ্টারের মিনিমাম 3টা কোশ্চেন হবে, যেটা অর্থাৎ নাম্বার সহ 3টা পরীক্ষা। এই এটা এই নাম্বারটা ফাইনালে আর না মানে তো করা হবে না, সেটা তো ঠিক আছে, কিন্তু হচ্ছে আমরা এক্সামে কে কত মার্ক পাইলাম সেটা দেখানো হবে না, মানে বলা হবে না। আজকের পরীক্ষায় যে নাম্বারটা পাবো অবশ্যই সবার কাছে ওই শীটটা আমি দিয়ে দিব। তোমাদের তো একটা রেসপন্স আসবে, সেটা আমি তোমাদেরকে চেঞ্জ করে দেবো। সবাইকে নাম ধরে তো 200 জন আসলে বলা সম্ভব না, তো সেই হিসাবে আমি ফর্মটা দিয়ে দিব, সবাই নাম্বার ওভাবে পেয়ে যাবে। Okay, we can't understand what ma'am is talking about. Okay, so now I start the class. So that is very important, but previous just conversation that is not important for all of you, especially foreigners. So nothing to be worried. In the I conducted the class about tonsil thymus, and in this class I will conduct the class about mucosa associated lymphatic tissue and also bursa fabricius. And if I can manage, then I will start the urinary system as well. So let's go to the class main topic. সবাই দেখতে পাচ্ছ? Yes, জি ma'am. ম্যাম দেখা যাচ্ছে। Let's start. Today's class topic is mucosa associated lymphatic tissue. So now, what is mucosa associated lymphatic tissue? The lymphatic tissue which is present just beneath the mucosa is called mucosa associated lymphatic tissue. So I repeat, the lymphatic tissue which is present just beneath the mucosa. We know that mucosa has also 3 layers, that is lamina epithelia, lamina propria and lamina muscularis. This lymphatic tissue is present in the lamina propria.
that is the connective tissue layer. Lamina propria is a connective tissue layer, and in this connective tissue layer, there is a presence of lymphatic tissue. This lymphatic tissue, which is present in the lamina propria of mucosa, is called mucosa-associated lymphatic tissue. Now let's see, the slide says in the first line, the mucosa of the digestive, respiratory, urinary, and often eye contain small aggregation of lymphocyte called lymphoid follicles. These are called mucosa-associated or lymphatic tissue that is similar. The most important thing is the tissue, that is lymphatic tissue or lymphoid tissue, which is present just beneath the lamina epithelia or just beneath the mucosa, that is called mucosa-associated lymphatic tissue. In some cases, these aggregations are large and confluent. This happens in the tonsil and Peyer's patches that I explained earlier in previous class. The tonsil, which is also mucosa-associated lymphatic tissue. This mucosa-associated lymphatic tissue is called MALT, and depending on the location, these are named differently. When this lymphatic tissue, that is mucosa-associated lymphatic tissue, present in the pharynx, oropharynx or nasal pharynx, then this is called tonsil. When this lymphatic tissue present in the intestine, especially the ileum, then it is called Peyer's patches. That is very important. So you may be asked in the viva voce, what is tonsil and what is Peyer's patches? You can say the mucosa-associated lymphatic tissue, which is present when this is present in the pharynx, especially the oropharynx and the nasopharynx, that is called tonsil. And when the mucosa-associated lymphatic tissue present in the intestine, especially the ileum, that is called Peyer's patches. Peyer's patches, these named, especially the lymphatic tissue present in all intestinal structure and present especially small intestine and the large intestine, but these are only called aggregated lymphatic nodule. But in the ileum, that is specially called Peyer's patches according to the name of Peyer's patches, which is a scientist, which is named according to the scientist. Peyer's patches is a scientist. He named lymphatic nodule, first identified lymphatic nodule in the ileum and named it as Peyer's patches. So lymphatic nodule is called Peyer's patches. But this lymphatic nodule also present in the duodenum, jejunum, also in the cecum, colon, rectum, but this is only called the aggregated lymphatic nodule. The same structure present in all the structures of the intestine, all the compartment of the intestine, but this is only called lymphatic nodule, aggregated lymphatic nodule. But the Peyer's patches, one of the scientists who discovered or identified this lymphatic nodule, aggregated lymphatic nodule, firstly in the ileum, that is called Peyer's patches. If you asked in the viva voce what is mucosa-associated lymphatic tissue, you may say that the aggregated lymphatic nodule which is present in the mucosa just beneath the lamina epithelia, that is called mucosa-associated lymphatic tissue. Especially this lymphatic tissue present in the lamina propria of the mucosa. Peyer's patches mostly contain T cell, but also can have germinal center that contain B lymphocyte as well as macrophage. That is very common
because the aggregated lymphatic nodule, which is present in all of the lymphatic system structures and organs that contain aggregated lymphatic nodule, which has centrally germinal center and the peripherally the mantle zone. That is very common for all of the aggregated lymphatic tissue. So that's why Peyer's patches histology is also common, that contain T cell and also B cell in the germinal center, and also some macrophage dendritic cell that is also present in the periphery of the Peyer's patches. Peyer's patches do not have any afferent lymphatics. That means the lymph vessel, that is afferent lymph vessel, which is the entry point, afferent lymph vessel, through which the lymph enter into the Peyer's patches. There is no afferent lymphatics. The activated lymphocytes pass out in efferent lymphatics and travel to the lymph node. That means they have only efferent lymphatics. So the activated lymphocyte travel to the lymph node through these efferent lymphatics. In case of intestinal mold means especially the Peyer's patches, M cells are also present. Now, what do you mean by M cell? Which sample antigen from the lumen and deliver it to the lymphoid tissue. So, in the intestinal mold, that means the Peyer's patches or any other aggregated lymphatic tissue that contain M cell. If we see the structure, there is the villi, and this is the Peyer's patches, the bluish color aggregated lymphatic nodule. This is the Peyer's patches, and this is the villi of ileum. And in the Peyer's patches structure, which is very close to the villi, the Peyer's patches, which is when very close to the villi, that time the villi absorptive cell, that means the villi contain columnar cell. This columnar cell is absent when the Peyer's patches is very close to the villi, and that time the M cell is present. Here the M cell is present, and this M cell is antigen representing cell. Antigen is trapped by the M cell, and this M cell helps to catch the antigen from the outside to the inside Peyer's patches. This M cell is very important because this is antigen presenting cell. This capture or trap the outsider antigen, and this antigen presenting cell, M cell, after capturing the antigen, that travel to the lumen and deliver it to, আমি আবার একটু বলি, ব্যাখ্যা করি, সেটা হচ্ছে মিউকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফ্যাটিক টিস্যুকে আমরা বলে থাকি মল্ট, এবং এটা ডাইজেস্টিভ, রেসপিরেটরি, ইউরিনারি ট্রাক্ট বিভিন্ন জায়গাতেই থাকতে পারে, এবং সেটা এগ্রিগেটেড লিম্ফ্যাটিক নোডিউল হিসাবে থাকে। অর্থাৎ যে কোনো এপিথেলিয়ামের নিচে যদি কোনো লিম্ফ্যাটিক নোডিউল পাই, তাহলেই সেটা হবে মিউকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফ্যাটিক টিস্যু। সাধারণত মিউকোজাতে 3টা লেয়ার থাকে, ল্যামিনা এপিথেলিয়া, ল্যামিনা প্রোপায়া এবং ল্যামিনা মাসকুলারিস। সো ল্যামিনা প্রোপায়া যেহেতু কানেকটিভ টিস্যু লেয়ার, এই কানেকটিভ টিস্যুতেই লিম্ফ্যাটিক টিস্যুটা প্রেজেন্ট থাকবে। এখন আসি, যখন আমরা ফ্যারিংসে বিভিন্ন অর্গানে থাকলে বিভিন্ন নাম হয়, এই এগ্রিগেটেড লিম্ফ্যাটিক টিস্যুরই বিভিন্ন নাম হয়ে থাকে। যদি টনসিলে থাকে তাহলে সেটাকে আমরা যদি ফ্যারিংসে থাকে তাহলে সেটাকে আমরা বলবো টনসিল। যদি ইন্টেস্টাইনে থাকে, স্পেশালি ইলিয়ামে, তাহলে সেটাকে আমরা বলবো পেয়ার্স প্যাচেস। সাধারণত ইন্টেস্টাইনের সকল সেগমেন্টেই পেয়ার্স প্যাচেস নামক স্ট্রাকচারটা থাকে। কি নামে থাকে? সেটা হচ্ছে এগ্রিগেটেড লিম্ফ্যাটিক নোডিউল, অর্থাৎ কমন যে নামটা সেই নাম হিসাবে থাকে, এগ্রিগেটেড লিম্ফ্যাটিক নোডিউল হিসাবে থাকে ইন্টেস্টাইনের সকল স্ট্রাকচারে।
কিন্তু পেয়ার্স প্যাচেস নামক একজন বিজ্ঞানী সে সর্বপ্রথম ইলিয়ামে পেয়ার্স প্যাচেস আবিষ্কার করে, এই জন্য এগ্রিগেটেড লিম্ফ্যাটিক নোডিউলটাকেই সে পেয়ার্স প্যাচেস হিসাবে নামকরণ করে। এবং এই পেয়ার্স প্যাচেস সকল যে লিম্ফ্যাটিক নোডিউলের কমন স্ট্রাকচার সেই একই কমন স্ট্রাকচার বেয়ার করে, অর্থাৎ এখানে টি সেল থাকবে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট থাকবে, ম্যাক্রোফেজ থাকবে, ডেনড্রাইটিক সেল থাকবে। অর্থাৎ আমি এর আগের ক্লাসে যেটা পড়িয়েছিলাম যে জার্মিনাল সেন্টার এবং ম্যান্টেল জোন থাকে, সেই একই স্ট্রাকচারের কথাই আমরা বলবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইন্টেস্টিনাল মল্ট অর্থাৎ সকল পেয়ার্স প্যাচেস এবং এগ্রিগেটেড লিম্ফ্যাটিক নোডিউলের ক্ষেত্রে কি হয়, স্পেশাল একটা এম সেল থাকে। এই এম সেলটা কি করে? এম সেলটা আসলে আর কিছুই না, সেটা হচ্ছে কি দ্বারা তৈরি? বিভিন্ন লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজ ফোল্ডিং আকারে থাকে। মনে হবে যে অনেকগুলো ফোল্ডের মতো একটা সেল, এবং সেই প্রত্যেকটা ফোল্ডের মধ্যে অর্থাৎ প্রত্যেকটা ভাঁজের মধ্যে কি থাকবে? লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজ অর্থাৎ একীভূত অবস্থায় থাকবে, এগ্রিগেটেড অবস্থায় থাকবে। এই স্পেশাল এম সেল গুলো কি থাকে? ইন্টেস্টাইনের যে ভিলাই আছে সেই ভিলাইয়ের গায়ের সাথে লাগানো থাকে। তো ভিলাইয়ের পরবর্তীতে যেহেতু লুমেন থাকে, লুমেন থেকে কি করবে? বিভিন্ন অ্যান্টিজেন অর্থাৎ ফরেন যে পার্টিকেল গুলো থাকে যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, ভেরি হার্মফুল ফর আওয়ার বডি, দিস ফরেন পার্টিকেলস আর গ্র্যাবড বাই দ্য এম সেল অ্যান্ড আফটার দিস এম সেল ডেলিভার ইট টু দ্য লিম্ফয়েড টিস্যু। অর্থাৎ এটা একটা মাধ্যম হিসাবে কাজ করে, দ্যাট ইজ এ ট্রান্সপোর্ট মিডিয়াম। M cell act as a transport medium that capture the foreign antigen from the lumen and then deliver it to the lymphoid tissue. Lymphoid tissue means Peyer's patches. এখন আসি, বিভিন্ন জায়গাতে আমি বলেছি যে there are several mucosa associated lymphatic tissue in several organs of the digestive, respiratory, urinary system. When the mucosa associated lymphatic tissue present in the gut, that means the digestive system, then it is called GALT, gut associated lymphoid tissue, especially the Peyer's patches. BALT, BALT, that is bronchus associated lymphatic tissue. All are mucosa associated lymphatic tissue, but depending on the location they are named differently. NALT means nasal associated lymphatic tissue, CALT means conjunctival associated lymphatic tissue, LALT means larynx associated lymphatic tissue, SALT means skin associated lymphatic tissue, VALT means vulvovaginal associated lymphatic tissue, TALT means testis associated lymphatic tissue. Now the special structure Peyer's patches were identified in the small intestine, especially the ileum, by their thickened villi, flattened epithelium which lacked goblet cell, and by the accumulation of lymphocytes. এই কথাগুলো আসলে খুব কঠিন, that will be very difficult for all of you, this last paragraph, Peyer's patches, so omit it, just ignore it and remember this slide. Peyer's patches which contain T cell and B cell and also some macrophage dendritic cell. Peyer's patches do not have any efferent lymphatics. The activated lymphocyte pass out in efferent lymphatics and travel to the lymph node, and also in which sample antigen from the lumen. Sample antigen means grab or trap antigen from the lumen and deliver it to the lymphoid tissue. So this slide is important for all of you. Just omit the last paragraph of this slide, that will be very difficult for you to understand. And this slide is for your viva, not for your written exam. What are the mucosa associated lymphatic tissue? Just few example of mucosa associated lymphatic tissue you may be asked in the viva post. The another structure is bursa of Fabricius, that is also called the cloacal tonsil. Just write down, please write down what is the synonym. What are the synonym of bursa of Fabricius? That is also called
cloacal tonsil. That is also called cloacal tonsil. Because in case of bird, there is cloaca present in the vent. All of you do not have any idea about the structure of bird, right? Yes, ma'am. Do you have any idea about bird elementary structure? No. Okay. So, for example, in case of digestive system, we studied that in large mammals have anus. That is the external opening, right? Yes, ma'am. Yes, ma'am. Anus is the external opening for large mammal. But in case of bird, this is called vent. That is the external opening. In case of bird, that is called vent. V-E-N-T. Just similar to anus. Anus is the external opening for large animal or large mammals. And in case of bird, vent is the external opening for all of the system. Anus is just for digestive system, but in case of bird, vent is common opening for digestive and also the urinary and also the genital system. That is common opening. In case of bird, vent is the common opening for digestive and also urinary and also ম্যাম তাহলে আমি আসছি আমি জাস্ট ভেন্ট একটু বলে নেই ভেন্ট ইজ a common structure for three system digestive and also urinary and also genital system. These three systems have similar opening, that is vent. Before vent, there is also a structure that is called cloaca. In case of large intestine, we know that three parts are present, three segments are present in case of large intestine, that is cecum, colon, and rectum, right? In case of large mammal, that is three segments, which is cecum, colon, and rectum. But in case of bird, cecum is present. Ashik Paul. Yes, ma'am. Bolo, raised hand. Ma'am, ওটা চাপ লেগে Okay. So, we know that in large mammal, cecum, colon, rectum is present in the large intestine. But in case of bird, cecum is present, but colorectum is a common structure. That is colon and rectum together called colorectum. In case of bird, colon and rectum together present and called colorectum. After this, cloaca is present. After this, cloaca is present. So, cloaca is a structure that contains three compartments. Cloaca is a structure that contains three compartments: proctodium, urodium, and coprodium. Cloaca is a structure that contains three compartments. In case of bird, cecum, colorectum, and then cloaca is present. Cloaca is structure that contains three compartments that is connected to the three system. Cloaca is a common structure that is connected with the three system. Number 1 is digestive system, number 2 is urinary system, and number 3 is genital system. For the digestive system, after colorectum, there is a structure of cloaca that is called coprodium.
and in case of urinary system, that is পরটা called বুঝতে পারিনি। urodium. So just consider digestive system. We know that in case of large intestine, cecum, in case of bird, cecum, colorectum, and the part of cloaca is present. After that, vent is the external opening. So the common structure of cloaca has 3 compartments. Cloaca, just consider cloaca has 3 compartments. 2 is urodium, number 3 is proctodium. Just write down these 3 compartments. Cloaca has 3 compartments. Cloaca has 3 compartments. Number 1, coprodium. Number 2, urodium. Number 3, proctodium. Did you write that? Yes, ma'am. Yes, ma'am. Okay. So, cloaca is a common structure for 3 systems: digestive system, urinary system, and also genital system. Let's connect the 3 compartments of cloaca. System is connected with the coprodium of cloaca. Digestive system is connected with the coprodium of cloaca. And urinary system is connected with the urodium of cloaca. And the genital system is connected with the proctodium of cloaca. So, বুঝতে পারছো সবাই? All of you get that? Yes, ma'am. Yes, ma'am. না ম্যাম, একটু আচ্ছা। বাংলা একটু যদি বলতেন ম্যাম। আচ্ছা, আমি বাংলায় আবার বলছি। সেটা হচ্ছে ক্লোয়েকার 3টা কম্পার্টমেন্ট থাকে। ক্লোয়েকা হ্যাজ 3 compartments. Number 1, coprodium. Number 2, urodium. Number 3, proctodium. Cloaca has 3 compartments. 3টা কম্পার্টমেন্টের নাম বললাম আমি। এখন cloaca is connected with the 3 system by these 3 compartments. Cloaca has 3 compartments, and these 3 compartments is connected with the 3 system. These 3 systems are digestive. For the digestive system, the compartment of cloaca that is named as coprodium is connected with the digestive system after the colorectum. So আমি বাংলায় আবার বলি, আমরা জানি যে লার্জ ইন্টেস্টাইনে 3টা কম্পার্টমেন্ট থাকে, 3টা সেগমেন্ট থাকে। সেটা হচ্ছে সিকাম, কোলন এবং রেকটাম লার্জ ম্যামালের ক্ষেত্রে। কিন্তু বার্ডের ক্ষেত্রে কি হয়? সিকাম থাকবে, তারপর থাকবে কোলোরেকটাম, এবং তারপর ক্লোয়েকার একটা কম্পার্টমেন্টের সাথে যুক্ত হবে। সেই কম্পার্টমেন্টের নাম কি? কপ্রোডিয়াম। এই কপ্রোডিয়ামের মাধ্যমে ক্লোয়েকার সাথে কানেক্টেড হয়ে যাবে, এবং তারপরে কি ভেন্টের মাধ্যমে খাবারের যে আনডাইজেস্টেড পার্ট আছে সেটা বাইরে বের হয়ে যাবে, এক্সটার্নালি বের হয়ে যাবে। এখন আসি ইউরিনারি সিস্টেমের ক্ষেত্রে। ইউরিনারি সিস্টেমের লার্জ পার্টের অংশটা কি হবে? ইউরোডিয়াম, যেটা ক্লোয়েকার একটা অংশ। ক্লোয়েকার কম্পার্টমেন্টের সাথে ইউরিনারি সিস্টেমের কানেকশনটা কার মাধ্যমে হবে? ইউরোডিয়ামের মাধ্যমে। আর ইউরোডিয়ামের মাধ্যমে ক্লোয়েকার মধ্যে দিয়ে কি যাবে? ইউরিনারি সিস্টেমের যে এক্সক্রিশনটা সেটা ভেন্টের মাধ্যমে বের হয়ে যাবে। এরপরে আসি জেনিটাল সিস্টেম। জেনিটাল সিস্টেমটা ক্লোয়েকার কোন কম্পার্টমেন্টের সাথে যুক্ত? সেটা হচ্ছে প্রোক্টোডিয়ামের সাথে যুক্ত। এই প্রোক্টোডিয়াম ক্লোয়েকার থাকে, এবং লাস্টলি কি হয়? সব ক্লোয়েকার সকল কম্পার্টমেন্টই কার সাথে যুক্ত? ভেন্টের সাথে যুক্ত। কারণ আমরা বলেছি ভেন্ট হচ্ছে কমন ওপেনিং। এই ভেন্টের মধ্যে দিয়েই ডাইজেস্টিভ সিস্টেমের অংশ বের হয়ে যাবে, জেনিটাল সিস্টেমের অংশ বের হয়ে যাবে, আবার ইউরিনারি সিস্টেমের অংশ বাইরে বের হবে। কার মাধ্যমে? ভেন্টের মাধ্যমে, যেটা লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে কি থাকে? অ্যানাস থাকে। এখন কি সবাই বুঝতে পেরেছ? জি ম্যাম। ওকে,
So all of you clear about the cloaca. Now, the bursa of Fabricius, which is called cloacal tonsil. That bursa of Fabricius is present just dorsal wall of the cloaca. This bursa of Fabricius is present just dorsal to the cloaca, dorsal wall of the cloaca, and this is also called cloacal tonsil. তাহলে এটার পজিশন কি? ঠিক ক্লোয়েকার ডরসালি থাকবে, ক্লোয়েকার ডরসালি থাকবে বার্সা অফ ফেব্রিসিয়াস। ডরসালি মানে কি? উপরের দিকে থাকবে। ক্লোয়েকার ডরসালি থাকবে বার্সা অফ ফেব্রিসিয়াস এবং এটাকে ক্লোয়েকাল টনসিলও বলা হয়। তাহলে ক্লোয়েকাল টনসিল কেন বলছি? কারণ এটা একটা এগ্রিগেটেড লিম্ফ্যাটিক নোডিউল, এই জন্য এটাকে ক্লোয়েকাল টনসিলও বলা হয়। আর এগ্রিগেটেড লিম্ফ্যাটিক নোডিউল অবশ্যই সেটা কি হবে? কোনো না কোনো এপিথেলিয়ামের নিচে থাকবে, কোনো না কোনো এপিথেলিয়ামের নিচে থাকবে, জাস্ট beneath, that is present beneath the lamina epithelia. So the lamina epithelia in case of bursa is pseudostratified columnar epithelium. The lamina epithelia is pseudostratified columnar epithelium except at the apex of each follicle, which is covered by simple columnar epithelium. তারপর কি বলেছে? Then the population of lymphocyte, আমি আসলে সরাসরি let's go to the picture. Here the number 1, that is bursa of Fabricius lumen. This is the lumen of bursa. Number 2, this lining epithelium is the pseudostratified epithelium, pseudostratified columnar epithelium. Then number 3, lobule. This small compartment is one of the lobule, that is one of the lobule. How this lobule is formed? This is the epithelial structure. This is the epithelial structure, that is pseudostratified columnar epithelium. Beneath this is the connective tissue structure, that is lamina propria. This lamina propria contain connective tissue structure, and when this connective tissue structure enter into the parenchyma, then this is called trabeculae. This white structure is the trabeculae or septa. This connective tissue septa divided the total parenchyma into small compartment. This is small compartment, and this small compartment, here several small compartments are present, and all of the small compartment is called lobule. And number 4, this is the tunica mucosa. পরের ছবিতে গেলে আরো ভালো বোঝা যাবে। তাহলে আমি বাংলায় আবার বলছি, এটা হচ্ছে বার্সা অফ ফেব্রিসিয়াস এর টোটাল হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, আর এটা হচ্ছে লুমেন অফ লুমেন, বাইরের যে ফাঁকা জায়গাটা এটা হচ্ছে লুমেন। আর নাম্বার 2 দিয়ে বোঝাচ্ছে pseudostratified columnar epithelium. এই কলামনার এপিথেলিয়াম চারপাশ থেকে টোটাল এরিয়াটাকে ঘিরে রেখেছে, ঠিক আছে? যেহেতু আমরা বলছি এটা ক্লোয়েকাল টনসিল, তাহলে অবশ্যই কি চারপাশ থেকে আসলে কি থাকবে? ল্যামিনা এপিথেলিয়া থাকবে। এরপরে আসি ল্যামিনা প্রোপায়া থাকবে। তারপরের যে ল্যামিনা প্রোপায়ার যে লেয়ারটা, এই লেয়ারটা কি হচ্ছে? এই লেয়ারটা ভেতরের দিকে যখন আবার কানেকটিভ টিস্যু গুলো প্রবেশ করে, তখন সেটা কি হয়? কানেকটিভ টিস্যু সেপ্টা বা কানেকটিভ টিস্যু ট্রাবেকুলি বলা হয়। আর এই কানেকটিভ টিস্যু গুলো ভেতরে প্রবেশ করার কারণে কি হচ্ছে? টোটাল প্যারেনকাইমাটা ছোট ছোট কম্পার্টমেন্টে ভাগ হয়ে যাচ্ছে। এখন ছোট ছোট প্রত্যেকটা কম্পার্টমেন্টকে এক একটা লোবিউল বলা হয়, ঠিক আছে? এই লোবিউল গুলোতে আবার কি থাকবে? ঠিক ওই যে থাইমাসে আমরা যেরকম পড়েছিলাম, কম্পার্টমেন্ট ছোট ছোট লোবিউলে ভাগ করে এবং প্রত্যেকটা লোবিউলের বাইরের সাইডটা থাকে কর্টেক্স এবং ভেতরের অংশটাকে বলা হয় মেডুলা। এখন পরবর্তী ছবিতে আসি, একটা সিঙ্গেল লোবিউলকে আমরা দেখবো, সো এখানে সেম সিমিলার স্ট্রাকচার। দিস ইজ দ্য স্মল লোবিউল, one small lobule in higher magnification. This one is the bursa fabricius lumen. This is the pseudostratified columnar epithelium, that is lining epithelium.
This is the lamina propria, that means the connective tissue. When this connective tissue enter into the parenchyma, this called connective tissue trabeculi or connective tissue septa. This trabeculi divided the total parenchyma into several lobule. These are one of the lobule. This is the lobule. These are the lobule. So let's focus. Let's focus this one of the lobule. This outer area is the cortex, and this inner area, this lighter area is the medulla. This outer area, cortex, and this inner area is the medulla. And in the previous slide, we noticed that in case of lamina epithelia, what happened? So this is pseudostratified columnar epithelium, and this is the lobule. When this lobule, the part of lobule is connected with this lamina epithelia, this area, the apex of the lobule, contain simple columnar epithelium. So this is the simple columnar epithelium area. Normally কি হয় যে টোটাল যে এরিয়াটা, এই যে ল্যামিনা এপিথেলিয়া, টোটাল ল্যামিনা এপিথেলিয়াটা হচ্ছে সিডোস্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়াম দ্বারা আবৃত থাকে। এরপরে কি হয়, যখন এই লোবিউলের কিছু অংশ যখন এই ল্যামিনা এপিথেলিয়ার সাথে কানেক্টেড হয়ে যায়, অর্থাৎ লোবিউলার অ্যাপেক্সের যে এরিয়াটা, the apex area of lobule, when it is connected with the lamina epithelia, then these lamina epithelia converted into simple columnar epithelium. This portion, this small portion, the apex area of lobule, when connected with the lamina epithelia, then these lamina epithelia converted into simple columnar epithelium. So lobular apex এর যে অংশটা ল্যামিনা এপিথেলিয়ার সাথে কানেক্টেড থাকে, সেই অংশটা শুধুমাত্র সিম্পল কলামনার এপিথেলিয়াম থাকে। বাকি সকল অংশ কি থাকবে? pseudostratified columnar epithelium থাকবে। All of the lamina epithelia consist of pseudostratified columnar epithelium, but the small portion, the apex of the lobule, when connected with the lamina epithelia, only this side is consist of simple columnar epithelium. Here is the most highest magnification, the only lobular structure. This is the connective tissue, this is the lamina epithelia, and this is lobule, one of the lobule. This darker area is the cortex, this darker area is the cortex, and this lighter area, lighter zone is the medulla. Number 6, this is the medulla. And this number 3 is the cortex of lobule. And here, number 4, this is the capillary structure. This is the capillary structure. That means blood vessel. This is blood vessel or capillary structure. And here, the number 5, there is a epithelial cell structure. There is a small epithelial cell structure. We know that bursa fabricius, that means the cloacal tonsil. Here the cloacal tonsil is totally formed by the aggregated lymphatic nodule that contain lymphocyte, either B lymphocyte or T lymphocyte. So this bluish color lobule contain solely the aggregated lymphatic nodule. Every lobule of the bursa fabricius contain several aggregated lymphatic nodule present in the cortex and medulla. And this lymphocyte darker in the cortex and lighter in the medulla, just like as thymus. তাহলে আমি কি বলছি, যে আমরা যেরকম টনসিলে পড়েছিলাম যে একটা উপরের দিকে হচ্ছে একটা ল্যামিনা এপিথেলিয়াল লেয়ার থাকবে, আর তার নিচে হচ্ছে অনেকগুলো এগ্রিগেটেড লিম্ফ্যাটিক নোডিউল থাকবে। এই নোডিউল গুলো কোথায় ভাসতে থাকবে? ল্যামিনা প্রোপায়াতে, ল্যামিনা প্রোপায়ার যে কানেকটিভ টিস্যু আছে সেই কানেকটিভ টিস্যুর মধ্যে ভাসতে থাকে। এখন এটাও যেহেতু একটা
টনসিলের মতোই স্ট্রাকচার, কিন্তু প্রেজেন্ট থাকে কোথায়? ক্লোয়েকাতে থাকে। সো এখানেও ঠিক একই রকম হবে। এখানেও কি হবে? উপরের যে ল্যামিনা এপিথেলিয়াটা, সেই ল্যামিনা এপিথেলিয়াটা থাকবে হচ্ছে সিটোস্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম, আর ল্যামিনা প্রোপায়া কি হবে? কানেকটিভ টিস্যু হবে। এই কানেকটিভ টিস্যুগুলো যখন ভেতরের দিকে প্রবেশ করবে, জাস্ট লাইক এস থাইমাস, যখন ভেতরে প্রবেশ করবে তখন সেটাকে বলবো কানেকটিভ টিস্যু সেপ্টা বা কানেকটিভ টিস্যু ট্রাবেকুলি। এই কানেকটিভ টিস্যু ট্রাবেকুলি টোটাল প্যারেনকাইমাটাকে ছোট ছোট খণ্ডে ভাগ করে বা কম্পার্টমেন্টে বিভক্ত করে। প্রত্যেকটা কম্পার্টমেন্টকে এক একটা লোবিউল বলে, আর এই এক একটা লোবিউলই হচ্ছে অসংখ্য লিম্ফ্যাটিক টিস্যু দ্বারা তৈরি, অর্থাৎ লিম্ফ্যাটিক সেল। সেটা আইদার হতে পারে এগ্রিগেটেড অথবা হতে পারে আইসোলেটেড, অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল লিম্ফোসাইটও থাকতে পারে অথবা এগ্রিগেটেড অবস্থায়ও থাকতে পারে। এখন প্রত্যেকটা লোবিউলকে আমরা দুইটা জোনে ভাগ করব, একটা হচ্ছে কর্টেক্স আর একটা হচ্ছে মেডুলা। কর্টেক্সে সাধারণত ডার্কার টাইপের লিম্ফোসাইট থাকে, অর্থাৎ ম্যাচিউর লিম্ফোসাইট গুলো বেশি থাকবে, এবং মেডুলাতে লাইট স্টেইনের যে লিম্ফোসাইট গুলো সেগুলো থাকবে। আর কর্টেক্স এবং মেডুলাকে ভাগ করার জন্য মাঝখান থেকে একটা হচ্ছে ক্যাপিলারি লেয়ার থাকবে। এই যে নাম্বার 4, দিস ইজ দ্য ক্যাপিলারি লেয়ার হুইচ ডিমার্কেটেড দ্য কর্টেক্স অ্যান্ড মেডুলা। তাহলে কর্টেক্স কতটুকু, মেডুলা কতটুকু, এটা আমরা বুঝবো কিভাবে? যতটুকু এরিয়ার মাঝখান দিয়ে যে ক্যাপিলারি চলে গিয়েছে, এই ক্যাপিলারিটাই হচ্ছে ডিমার্ক করবে, অর্থাৎ আলাদা করবে, ডিফারেন্সিয়েট করবে যে এইটুকু হচ্ছে কর্টেক্স আর এইটুকু হচ্ছে মেডুলা। আর এই মেডুলার পেরিফেরিতে কি থাকে? কিছু আনডিফারেন্সিয়েটেড এপিথেলিয়াল সেল থাকে, অর্থাৎ এই এপিথেলিয়াল সেলগুলো এখনো ভালো মতো ডিফারেন্সিয়েশন হয়নি, অর্থাৎ এখনো এটা ম্যাচিউর হয়নি। এরকম কিছু এপিথেলিয়াল সেল প্রেজেন্ট থাকবে মেডুলার পেরিফেরিতে। এটাই হচ্ছে টোটাল বার্সা অফ ফেব্রিসিয়াসের স্ট্রাকচার। আর এছাড়া তো অবশ্যই টিউনিকা মাস্কুলারিস এবং টিউনিকা সেরোসা প্রেজেন্ট থাকবে। এখন আসি এগুলো আবার কোথায় থাকবে। একটা লোবিউল, প্রত্যেকটা লোবিউল কি হচ্ছে? কানেকটিভ টিস্যু দ্বারা সেপারেটেড। দেখো এই যে সাদা সাদা যে অংশগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটাই হচ্ছে কানেকটিভ টিস্যু দ্বারা সেপারেটেড, ঠিক আছে? এখন এই কানেকটিভ টিস্যুর পরবর্তী অংশটাই কি হবে? ল্যামিনা মাস্কুলারিস হবে, তারপর টিউনিকা মাস্কুলারিস হবে, দেন সেরোসা হবে। অর্থাৎ এই কানেকটিভ টিস্যুর পরবর্তী অংশগুলোর পরে এই যে টোটাল যে 5 নাম্বার এরিয়াটা, এটা হচ্ছে নাম্বার 5, দিস ইজ দ্য টিউনিকা মাস্কুলারিস, ঠিক আছে? এই যে এই অংশগুলো নাম্বার 4 এর এই অংশগুলো হচ্ছে দিস ইজ দ্য ল্যামিনা প্রোপায়া, দ্যাট মিনস দ্য কানেকটিভ টিস্যু অফ টিউনিকা মিউকোজা। আফটার দিস দ্য টোটাল প্যারেনকাইমা ইজ কাভার্ড বাই দ্য টিউনিকা মাস্কুলারিস। অর্থাৎ টোটাল যে লোবিউল, টোটাল লোবিউলের প্রত্যেকটা অংশ কাভার করা থাকবে কি? মাসল দ্বারা, টিউনিকা মাস্কুলারিস দ্বারা কাভার করা থাকবে। এবং অবভিয়াসলি টিউনিকা মাস্কুলারিস এর পরের লেয়ারটাই কি হবে? টিউনিকা সেরোসা হবে। টিউনিকা মাস্কুলারিস এর পরের লেয়ারই হবে টিউনিকা সেরোসা। এখানে আসলে টোটাল কথাটা এতক্ষণ যা বলেছি সবগুলোই হচ্ছে লিখিত আকারে আছে। The wall of the bursa fabricius হচ্ছে mucosa tunica muscularis and tunica serosa দ্বারা তৈরি। It was determined that tunica mucosa forms the plici, that means the fold at different length and thickness which prolong towards the lumen. এখন এইটা বলতে কি বোঝায়? এইটা বলতে আসলে বোঝাচ্ছে, দেখো যে প্রত্যেকটা এরিয়া, the whole area is look like as folded area, whole area, this total area is folded, look like as folded area, that is called plici or fold. The surface of the plici, বোঝো না এটা? না, আচ্ছা, এখানে আমি বলছি, আমরা জাস্ট যদি লার্জ ইন্টেস্টাইনে কি থাকে? কোনো ভিলাই থাকে না, লার্জ ইন্টেস্টাইনে অনেকগুলো ফোল্ড থাকে। ঠিক সেরকম এখানে কি হবে? এই টোটাল ক্লোয়েকার অংশটা দেখো এরকম ফোল্ডেড, অর্থাৎ ভাঁজ ভাঁজ অবস্থায় আছে, ভাঁজের মতো। আমি কার্সর দিয়ে দেখাচ্ছি, দেখো এইটা একটা ফোল্ড দেখাচ্ছে,
তারপর এটা আরেকটা ফোল্ড দেখাচ্ছে, এটা আরেকটা ফোল্ড দেখাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ক্লোয়েকার যে মিউকোজার এরিয়াটা সবগুলোই কি ভাঁজ ভাঁজ হয়ে আছে, অর্থাৎ ফোল্ডেড। দ্য টোটাল মিউকোজা অফ ক্লোয়েকা ইজ ফোল্ডেড, দ্যাট ইজ কল্ড প্লিকি, that is called plicky. So this is the plicky or fold. The synonym of fold is plicky. Histologically, fold is called plicky. The surface of plicky, that means the fold, was surrounded by pseudostratified epithelium. That is the pseudostratified epithelium. In the picture, you know that the number 2, the surface of the fold. This is the surface of fold. The surface of fold is lined by pseudostratified columnar epithelium. The surface of fold or surface of plicky was surrounded by pseudostratified epithelium. Okay? So আমাকে 2 মিনিট সময় দিতে হবে, একটু 2 মিনিট সময় দাও, আমি ফিরে আসছি। আচ্ছা ম্যাম। 2 মিনিট ঘুমাই। তো আছো সবাই? জি ম্যাম আছি। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি শুরু করি। তাহলে আমি বলছিলাম যে যদি আমরা ক্লোয়েকার কথা কনসিডার করি, আমরা জানি যে ডাইজেস্টিভ সিস্টেমে আমরা পড়েছি যে লার্জ ইন্টেস্টাইনে কি হয়, লার্জ ইন্টেস্টাইনে কোনো ভিলাই থাকে না, রাইট? লার্জ ইন্টেস্টাইনে থাকে হচ্ছে প্লিকি অর ফোল্ড। এই প্লিকি টার্মের সাথে তো তোমাদের আগেই হওয়ার কথা, পরিচিত হওয়ার কথা। You are very familiar with the term plicky because you have already listened about the large intestine in the digestive system. So in case of digestive system, the large intestine have no villi, just contain several numerous fold. That numerous fold is called plicky. In case of cloaca, there is also plicky or folded structure. This mucosa is a folded structure. Here is the fold. This is the fold. Three folded area. This is the 1, this is 2, and this is 3. 3 folded area. And this folded area has surface epithelium. This is number 2, the surface epithelium. This surface epithelium is pseudostratified columnar epithelium. So the number 2 line explain this.
The surface of plici is surrounded by pseudostratified epithelium except at the apex of each lobule. That means when each follicle or each lobule, that is common, similar term, each follicle or each lobule, when the apex of each follicle or each lobule is connected with the surface of plici, then the pseudostratified epithelium is converted into simple columnar cell, epithelial tuft of simple columnar cell. What do you mean by tuft? That means aggregation of several simple columnar cell. Epithelial tuft means aggregation of several simple columnar cell. This epithelium cell has usually an ovoid nucleus. So the nucleus look like ovoid type. The lamina propria of each plici was completely filled with follicles separated by connective tissue trabeculae. That I already mentioned earlier, that the lamina propria connective tissue that enter into the parenchyma, and that is called connective tissue trabeculae, and these trabeculae divide the total parenchyma into several lobule or several follicle. The lobule and follicle similar, that divided by the connective tissue trabeculae. Small follicle are in a direct contact with epithelium, while others are completely surrounded by a connective tissue. That means not all of the follicle is connected with the lamina epithelium. This follicle is not connected with the surface epithelium. The small follicle or the follicle that is very close to the surface epithelium, that is very small in number, these are connected with the surface epithelium, but this is not connected with the surface epithelium. Those who are not connected with the surface epithelium is surrounded by lamina propria. This whitish structure is the lamina propria. And this lobule is surrounded by the connective tissue structure. তাহলে আমি কি বললাম, যে প্রত্যেকটা প্লিকার সারফেস এপিথেলিয়াম কি হবে, সিউডোস্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়াম হবে, আর যেখানে যেখানে ফলিকল গুলো কানেক্টেড অবস্থায় থাকবে সেই সব জায়গাতে কি হবে, এপিথেলিয়াল টাফট অর্থাৎ এগ্রিগেটেড এপিথেলিয়াল টিস্যু থাকবে, যেটা কি দ্বারা তৈরি, সিম্পল কলামনার সেল দ্বারা তৈরি। এবং এই কলামনার সেলগুলোর নিউক্লিয়াস কেমন হবে, ওভার টাইপের নিউক্লিয়াস হবে। আর ল্যামিনা প্রোপায়াটা কি হবে, প্রত্যেকটা ল্যামিনা প্রোপায়া কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি, এবং এই কানেকটিভ টিস্যু যখন ভেতরে প্রবেশ করবে তখন সেটার নাম হয় কানেকটিভ টিস্যু ট্রাবেকুলি। আর এই কানেকটিভ টিস্যু ট্রাবেকুলি ছোট ছোট অনেকগুলো লোবিউল বা কম্পার্টমেন্ট বা ফলিকল যাই বলি না কেন এগুলোতে বিভক্ত করবে। এখন সবগুলো ফলিকল বা সবগুলো লোবিউল কিন্তু সারফেস এপিথেলিয়ামের সাথে কানেক্টেড অবস্থায় থাকে না, অর্থাৎ যেগুলো ভেতরের দিকে থাকে সেগুলো তো কোনোভাবেই সারফেস এপিথেলিয়ামের সাথে কানেক্টেড হওয়া সম্ভব না। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যেগুলো ফলিকল সারফেস এপিথেলিয়ামের সাথে কানেক্টেড না সেগুলো কমপ্লিটলি কি হবে, কানেকটিভ টিস্যু দ্বারা সারাউন্ডিং অবস্থায় থাকবে। এখন প্রত্যেকটা ফলিকুলের ক্ষেত্রে কি বলছে, যে লাস্টের লাইনে প্রত্যেকটা ফলিকুলের ডার্কার স্টেইনিং কর্টেক্স থাকবে উইথ ডেন্সলি প্যাকড small lymphocyte, and the medulla contains cells of various plasma cell located in the peripheral much less than in the internal area. দ্যাট মিনস মেডুলাতে কি হবে, মেডুলাতে যে সেলগুলো আছে সেগুলো পেরিফেরির দিকেই বেশি থাকে, মেডুলার যে পেরিফেরি সেগুলোর দিকেই বেশি থাকে, মাঝখানের এরিয়াটা লাইটার হয় বেশি কারণ এখানে কম পরিমাণে সেলের সংখ্যা থাকে। এরপরে আসি, এই যে লেয়ার অফ আনডিফারেন্সিয়েটেড epithelial cell occupies the periphery of the medulla which is separated from the cortex by a capillary layer, যেটা আমি আগেই বলেছি, that I mentioned earlier. This is the undifferentiated epithelial cell that is present the periphery of the medulla, and this undifferentiated epithelial cell is marked by the cortex by this capillary layer. ওকে, সো আনডিফারেন্সিয়েটেড এপিথেলিয়াল সেলটা এই ক্যাপিলারি লেয়ার দ্বারা ডিভাইড করা যায়, অর্থাৎ এই কর্টেক্স এবং আনডিফারেন্সিয়েটেড এপিথেলিয়াল সেল অফ মেডুলা এই দুইটার মাঝখানে কে আছে, মাঝখানে আছে হচ্ছে ক্যাপিলারি লেয়ার, এই দুইটা দিয়ে আলাদা করা যায়।
এরপরে ক্যাপিলারি ফিল্ডে কি কোনো ফলিকল আছে? ক্যাপিলারি অবশ্যই তো প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে ক্যাপিলারির সার্কুলেশন থাকতে হবে, তা না হলে তো ব্লাড সাপ্লাই হবে না। আর ব্লাড সাপ্লাই না হলে কোনো টিস্যুই বেঁচে থাকতে পারে না, অর্থাৎ তার নিউট্রিশন দরকার। তো এই নিউট্রিশনের জন্যই প্রত্যেকটা লেয়ারে, শুধু যে লিম্ফ্যাটিক সিস্টেম তা না, প্রত্যেকটা অর্গান স্ট্রাকচারে কি হবে, কোনো না কোনো ব্লাড সাপ্লাই থাকে। এবং টিস্যুর মধ্যে সাধারণত এই যে ভেতরের দিকে প্রত্যেকটা টিস্যুর মধ্যে তো আসলে সরাসরি আর্টারি বা ভেইন ঢুকতে পারে না, সবচেয়ে ক্ষুদ্র স্ট্রাকচার ঢুকতে হয়, আর এই ক্ষুদ্র স্ট্রাকচারটাই হচ্ছে ক্যাপিলারি। তো সেই হিসাবে এই ক্যাপিলারি হচ্ছে ভেতরের দিকে আছে, এই ক্যাপিলারি বেড হিসাবে আছে যেটা ব্লাড সাপ্লাই দিবে। এবং ক্যাপিলারিটা নর্মালি অ্যাজ ইট ইজ যে স্ট্রাকচার দ্বারা তৈরি হয় আমরা জানি যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। যে কোনো ব্লাড ভেসেলের লাইনিংই হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম অর্থাৎ এন্ডোথেলিয়াম। এই এন্ডোথেলিয়াম দ্বারা ক্যাপিলারি তৈরি হয়, এটা কমন। ঠিক আছে, এরপরে আসি দেন দ্য টিউনিকা মাসকুলারিস। ম্যাম এপিথেলিয়াল টাফট আমি বুঝি নাই epithelial tuft, that means aggregation of epithelial tissue. অনেকগুলো এপিথেলিয়াল টিস্যু যখন একত্রিত অবস্থায় থাকে তখন সেটাকে বলা হয় টাফট অফ এপিথেলিয়াল টিস্যু। ঠিক আছে, যে কোনো জায়গাতে যে কোনো টিস্যুই যখন কোনো এগ্রিগেটেড অবস্থায় থাকে, যেরকম টাফট অফ ক্যাপিলারি বা টাফট অফ এপিথেলিয়াল টিস্যু, যে কোনো জায়গাতে কোনো সেল যখন এগ্রিগেটেড অবস্থায় থাকবে তখন সেটাকে বলবো আমরা টাফট, টাফট অফ এপিথেলিয়াল টিস্যু অথবা টাফট অফ ক্যাপিলারি। আমরা ইউরিনারি সিস্টেমে টাফট অফ ক্যাপিলারি পড়বো, সেটা কি বলা হয়, গ্লোমেরুলাস। ওটা আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব যখন, তখন পড়বো। সো এখানে টাফট অফ এপিথেলিয়াম বলতে আসলে অনেকগুলো এপিথেলিয়াল সেল যখন এগ্রিগেটেড অবস্থায় থাকে তখন সেটাকে বোঝাচ্ছে। আচ্ছা, টিউনিকা মাসকুলারিস তাহলে কি হচ্ছে, সারাউন্ডিং দ্য মিউকোজা had been formed by an outer layer of, আমরা জানি যে টিউনিকা মাসকুলারিসে দুইটা লেয়ার থাকে, ইনার সার্কুলার, আউটার লঙ্গিচুডিনাল লেয়ার, সেই কথাটাই এখানে বলা আছে। We know that tunica muscularis had two layers, inner circular and outer longitudinal layer that surrounding the total mucosa. Blood vessel of subserosa under the tunica serosa were also seen in connective tissue of tunica mucosa and tunica muscularis. That is not very important. This is very common structure because we know that blood vessels are present in two structure, the submucosa and also serosa. Submucosa and serosa contain connective tissue structure, and this connective tissue structure contains several blood vessels. These are said in this line. Blood vessel of subserosa under the tunica serosa were also seen in connective tissue of tunica mucosa and tunica muscularis. অর্থাৎ টিউনিকা মিউকোজা এবং মাসকুলারিসের নিচের ব্লাড ভেসেলের লেয়ারটা প্রেজেন্ট থাকতে পারে। Numerous blood vessels observed at the cortex of follicle, but it could not observe any of the medulla. এই যে এখানে যেটা আমরা দেখলাম যে ক্যাপিলারির যে লেয়ারটা, এটা আসলে কর্টেক্সের লেয়ারের সাথে যুক্ত। This capillary layer is adjacent to the cortex layer, but not in the medulla. There are macrophages among the lymphocytes and the connective tissue under surface epithelium. That means macrophage is also present in within the lymphocyte and also the connective tissue of surface epithelium. That means the lamina propria. The lamina propria also contain some macrophage. So this is all about the lymphatic system. Now, do you have any idea what are the primary lymphatic organ and what are the secondary lymphatic organ? Yes, ma'am. Yes, ma'am. Yes, Bone ma'am. marrow, primary lymphatic organ. আমি বুঝি নাই, আবার একটু বলো। Ma'am, bone marrow, thymus, bursa, fabricus, primary lymphoid organ, and spleen, lymph node, tonsil, and MALT, secondary lymphoid organs. ওকে, ভেরি গুড। মল্টের আন্ডারে যা আছে সবই হচ্ছে সেকেন্ডারি লিম্ফ্যাটিক অর্গান। এছাড়া স্প্লিন, লিম্ফ নোড,
এগুলো হচ্ছে সেকেন্ডারি লিম্ফ্যাটিক অর্গান। এখন আমাকে বলো হোয়াই। ম্যাম প্রাইমারি লিম্ফয়েড অর্গান Explain. থেকে ডিরেক্টলি লিম্ফোসাইট অরিজিন হতে পারে। ওকে, কিছু অনেকটাই হয়ে গেছে, বলো তারপর। লাইনের সমস্যা না চুপ করে আছো, বুঝতেছি না। ম্যাম হচ্ছে ডিরেক্টলি লিম্ফোসাইট অরিজিন হতে পারে, এই জন্য হয়তো বলছি প্রাইমারি লিম্ফয়েড অর্গানস। আর সেকেন্ডারি থেকে লিম্ফ তৈরি হয় না? ম্যাচুরেশন করে ওইখানে। সেকেন্ডারি লিম্ফ্যাটিক টিস্যুতে এগুলো আসে কোথা থেকে? ম্যাম প্রাইমারিটা থেকে। সেকেন্ডারি লিম্ফোসাইটিক টিস্যুতে অ্যাক্টিভেশন ঘটে এগুলো। অ্যাক্টিভেশন ঘটে। আচ্ছা, মেইনলি যেটা হয় যে প্রাইমারি লিম্ফয়েড যে অর্গানগুলো আছে সেখানে অবভিয়াসলি তোমাদের কথা রাইট, যে এখানে টি এবং বি লিম্ফোসাইট দুটোই তৈরি হয় প্রাইমারি লিম্ফয়েড অর্গান থেকে। তারপরে কি হয়, এই টি এবং বি লিম্ফোসাইট অটোই তৈরি হচ্ছে, অটো জেনারেশন হচ্ছে সব সময়, কিন্তু এগুলো কখনোই অ্যান্টিজেনের সংস্পর্শে আসে না। দে আর নেভার টাচ উইথ দ্য অ্যান্টিজেন, দে আর নেইভ অর ভার্জিন লিম্ফোসাইট। দ্যাট মিনস দে আর নট presented to the antigen. After B and lymphocyte, then after production, B and T lymphocyte enter into the secondary lymphoid organ or structure. After production within the primary lymphoid organ, B and T lymphocyte travel to the secondary lymphoid organ. Then within the secondary lymphoid organ, they are activated or they are matured, and then they are presented to the antigen. B lymphocyte এর কাজ কি? ওইটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে অনেকদিন পর্যন্ত মেমোরি থাকে, এবং সেই মেমোরিতে কি হয় যে আগে যে পক্সের যে ভাইরাসটা ছিল সেই ভাইরাসটা যখন অ্যাটাক হবে তখন সেই অনুযায়ী সে প্রিভেনশন দিতে পারবে, অর্থাৎ ইনেট ইমিউনিটি তৈরি করবে। ঠিক আছে, এখন বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইটের ক্ষেত্রে কি হয়, অ্যান্টিবডি প্রোডাকশন করে, এবং এটার কি হয় যে ইমিউনোগ্লোবুলিন থাকে। বি লিম্ফোসাইটের ক্ষেত্রে ইমিউনোগ্লোবুলিন থাকে, আর টি লিম্ফোসাইটের ক্ষেত্রে সাধারণত দুই ধরনের টি লিম্ফোসাইট পাওয়া যায়। আমার কথা কি শোনা যায়? জি ম্যাম, শোনা যাচ্ছে। Yes. আচ্ছা, তাহলে টি লিম্ফোসাইটের ক্ষেত্রে দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে টি হেল্পার সেল আর একটা হচ্ছে টি সাইটোটক্সিক সেল। টি হেল্পার সেল এবং টি সাইটোটক্সিক সেল। আর বি সেলে কি থাকে, বি সেলে ইমিউনোগ্লোবুলিন থাকে। আর এই ইমিউনোগ্লোবুলিন কি হবে, ইমিউনোগ্লোবুলিনের কারণে এখানে কি হয়, দুইটা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকে। অর্থাৎ আমরা বি এবং টি লিম্ফোসাইটের যদি পার্থক্য করতে চাই তাহলে কি হয় যে বি লিম্ফোসাইটের ক্ষেত্রে টু অ্যান্টিজেন বাইন্ডিং সাইটস আর প্রেজেন্ট ইন দ্য বি লিম্ফোসাইট, বাট ইন কেস অফ টি লিম্ফোসাইট in case of B lymphocyte, two antigen binding site, অর্থাৎ দুইটা হাত থাকবে। জাস্ট আমরা যদি সিঙ্গেল
মানে নরমালি আমরা যদি চিন্তা করি তাহলে আমরা বলবো যে বি লিম্ফোসাইটের ক্ষেত্রে কি হয়, অ্যান্টিজেন বাইন্ডিং সাইট দুইটা থাকে, অর্থাৎ দুইটা হাত থাকে, দুইটা অ্যান্টিজেন ধরতে পারে। আর টি লিম্ফোসাইটের ক্ষেত্রে কি হয়, একটা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকে, অর্থাৎ সিঙ্গেল অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকবে। আর দুই ধরনের, দেয়ার আর টু টাইপস অফ টি লিম্ফোসাইট। নাম্বার 1 is T helper cell and number 2 is T cytotoxic cell. T helper cell কি করে? T helper cell হচ্ছে বিভিন্ন ধরনের সাইটোকাইন তৈরি করে। They can produce several types of cytokine. আর T cytotoxic cell নামের সাথে মিল আছে, সাইটোটক্সিক, অর্থাৎ এটা কি করবে যে বিভিন্ন টার্গেট সেলের সাথে অ্যাটাচ হবে এবং অ্যাটাচ হওয়ার পরে তারপরে সেটাকে মেরে ফেলবে, অর্থাৎ কিল করবে। T cytotoxic cell, you can write T cytotoxic cell need to attach to the target cell to kill them. T cytotoxic cell need to attach to the target cell to kill them. তো আমরা ছোটখাটো এই পার্থক্যগুলো পড়ে রাখবো। ম্যাম, সেকেন্ডারি লিম্ফোয়েড অর্গান যে বললেন অ্যাক্টিভেশন এবং ম্যাচিউর হয় এবং সাথে অ্যান্টিজেন না অ্যান্টিবডি নিয়ে কিছু একটা বলেছিলেন, ওটা বুঝতে পারিনি। সেটা হচ্ছে যে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের ক্ষেত্রে ওই যে প্রাইমারি থেকে যে টি এবং বি লিম্ফোসাইট গুলো চলে গেল, তারপরে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে গিয়ে সেগুলোর অ্যাক্টিভ ম্যাচুরেশন হবে এবং তারপরে সেটা অ্যাক্টিভ হবে। এবং অ্যাক্টিভ হওয়ার পরে কি হবে, বিভিন্ন অ্যান্টিজেনের সংস্পর্শে যখন আসবে তখন সেটা হচ্ছে বি লিম্ফোসাইট হলে আইদার যদি বি লিম্ফোসাইটের সাথে বাইন্ডিং হয় তাহলে সেটার ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি করবে, যদি টি লিম্ফোসাইটের ক্ষেত্রে বাইন্ডিং করে তাহলে সেটা হচ্ছে যে টি সাইটোটক্সিক যে সেলগুলো আছে সেই সেলগুলোর মাধ্যমে সেটাকে কিল করার চেষ্টা করবে, অর্থাৎ ডিফেন্সিভ মেকানিজমে হেল্প করবে। তো ফাইনালি আসলে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান যেগুলো আছে সেগুলোই আসলে ডিফেন্সিভ অ্যাকশন শো করে, কিন্তু প্রাইমারি যে লিম্ফয়েড অর্গানগুলো আছে সেগুলো কিন্তু কখনোই সরাসরি ডিফেন্সে যায় না, সেগুলো শুধুমাত্র প্রোডাকশনের ক্ষেত্রে হেল্প করে। আর সেকেন্ডারি যে লিম্ফয়েড অর্গানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি হয়, সরাসরি অ্যান্টিজেনের সাথে বাইন্ডিং করার সুযোগ থাকে, অর্থাৎ যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস যে কোনো ভাইরাসের সাথে বাইন্ডিং করার সম্ভাবনা মানে সুযোগ থাকে, এবং সেই কারণে কি হয় যে বি লিম্ফোসাইটের সাথে যদি যুক্ত হয় তাহলে সেটা অ্যান্টিবডি তৈরি করবে, যদি টি লিম্ফোসাইটের সাথে তৈরি হয় তাহলে ইনএট ইমিউনিটি তৈরি করবে। ঠিক আছে, এখন আসি আমরা এই যে বললাম যে অ্যাক্টিভেশন এবং ম্যাচুরেশন হচ্ছে, তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল যে লিম্ফোসাইট লিম্ফ্যাটিক যে অর্গানগুলো আছে সেই অর্গানে কি হয়, অসংখ্য এগ্রিগেটেড লিম্ফ্যাটিক নোডিউল থাকে। এখন এই এগ্রিগেটেড লিম্ফ্যাটিক নোডিউল, দেয়ার আর টু টাইপস অফ এগ্রিগেটেড লিম্ফ্যাটিক নোডিউল, প্রাইমারি লিম্ফ্যাটিক নোডিউল and secondary lymphatic nodule. Primary lymphatic nodules are very fast structure that consist of various network of immature, all are immature cell, mostly all are immature cell, that is lymphocyte, dendritic cell, macrophage, that are tightly packed and looks like as a that form as a network like structure. Primary lymphatic nodule consist of, আমার মনে হয় তোমরা একটু লিখে নিলে মনে হয় বেটার হয়। Please write down what do you mean by primary lymphatic nodule. Primary lymphatic nodule consist of network of immature follicular dendritic cell And consist of network of and consist of network of immature dendritic cell, immature follicular dendritic cells
and reticular fibers তারপর কমা দিয়ে লিখো small tightly packed lymphocytes and naive recirculating B cell. naive মানে কি ভার্জিন, অর্থাৎ এগুলো কোথা থেকে আসছে? প্রাইমারি থেকে আসছে। Those B lymphocyte comes from primary lymphoid organ. So last point is naive recirculating মানেই হচ্ছে ওই যে প্রাইমারি থেকে আসছে, সার্কুলেট হয়ে আসছে। naive 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 recirculating B cell. So primary lymphatic nodule consists of network of immature follicular dendritic cells and reticular fibers, comma, small tightly packed lymphocytes, comma, and naive recirculating B cell. That all are immature type. So these primary lymphatic nodules are mainly contain immature cells. Then secondary lymphatic nodule. Secondary lymphatic nodule কিন্তু সহজে তৈরি হয় না। They are not common in structure. Secondary lymphatic nodule are not common structure. They only appear after in response to the antigen. যখন কোনো অ্যান্টিজেনের সংস্পর্শে আসবে তখনই শুধুমাত্র প্রাইমারি লিম্ফ্যাটিক নডিউলটা সেকেন্ডারি লিম্ফ্যাটিক নডিউলে কনভার্ট হবে, অর্থাৎ তখনই কেবলমাত্র অ্যাক্টিভেশন হবে। তার মানে হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান থেকে যে টি এবং বি লিম্ফোসাইট তৈরি হচ্ছে সেগুলো সার্কুলেট করে যাচ্ছে কোথায়? স্প্লিন, লিম্ফ নোড, মল্ট এগুলোতে চলে যাচ্ছে। এগুলোতে যাওয়ার কি হচ্ছে? তারা শুধুমাত্র প্রাইমারি লিম্ফ্যাটিক নডিউল হিসাবে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, প্রাইমারি লিম্ফ্যাটিক নডিউলের মধ্যে কি কি আছে সেগুলো আমি বললাম। প্রাইমারি লিম্ফ্যাটিক নডিউলটা যেহেতু প্রেজেন্ট থাকবে কোথায়? স্প্লিন, লিম্ফ নোড, মল্ট এগুলোতে প্রেজেন্ট আছে। এখন এগুলো কি হয়? বাইরের যে অ্যান্টিজেন আছে সেই অ্যান্টিজেনের সংস্পর্শে আসে। যে কোনো ভাইরাসের যখন সংস্পর্শে আসবে তখন সে কি করবে? অর্থাৎ যে কোনো অ্যান্টিজেনের সংস্পর্শে আসলে তারপরে সেই প্রাইমারি লিম্ফ্যাটিক নডিউলটা কনভার্ট হয়ে সেকেন্ডারি লিম্ফ্যাটিক নডিউলে ফর্ম করবে। তখন কি হবে? তখন সেখানে জার্মিনাল সেন্টার তৈরি হবে এবং আশেপাশ দিয়ে ম্যান্টেল জোন তৈরি হবে। ঠিক আছে, আর জার্মিনাল সেন্টারে আমরা জানি যে ইম্যাচিউর লিম্ফোসাইট গুলো থাকে আর ম্যান্টেল জোনে থাকে হচ্ছে ম্যাচিউর লিম্ফোসাইট। আর এই জার্মিনাল সেন্টারটাই হচ্ছে প্রাইমারি লিম্ফ্যাটিক নডিউলের মেইন সেন্টার। এখান থেকেই যত ম্যাচিউরেশন হবে এবং আস্তে আস্তে সেগুলো পেরিফেরির দিকে চলে যাবে। আমি কি বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি বললাম যে প্রাইমারি লিম্ফ্যাটিক নডিউলের মধ্যে কি কি থাকে আমরা সেটা মাথায় রাখবো, আর সেকেন্ডারি লিম্ফ্যাটিক নডিউলে যা থাকে সেটা আমরা আগের ক্লাসেই বলেছি। অর্থাৎ প্রাইমারি লিম্ফ্যাটিক নডিউলটা যখন কোনো অ্যান্টিজেনের সংস্পর্শে আসবে তখন কি হবে? প্রাইমারি লিম্ফ্যাটিক নডিউলের টোটাল স্ট্রাকচারটাই জার্মিনাল সেন্টার হিসেবে কাজ করবে
এবং আস্তে আস্তে ম্যাচুরেশন শুরু হবে এবং অ্যাক্টিভেশন শুরু হবে। এই ম্যাচুরেশন এবং অ্যাক্টিভেশন হওয়ার পরে কি হবে, তারপরে সেটা আস্তে আস্তে পেরিফেরির দিকে চলে যাবে, জার্মিনাল সেন্টারের পেরিফেরির দিকে চলে যাবে এবং পেরিফেরিতে আমরা জানি যে অসংখ্য অ্যাক্টিভ লিম্ফোসাইট অর্থাৎ ম্যাচিউর লিম্ফোসাইট গুলো প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি যেটা কাজ করে সেটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড নোডিউল, সেকেন্ডারি লিম্ফ্যাটিক নোডিউল। এই নোডিউল গুলোই আসলে অ্যাক্টিভলি কাজ করে। আর কোনো অ্যান্টিজেনের সংস্পর্শে না আসলে নর্মালি সেটা প্রাইমারি লিম্ফ্যাটিক নোডিউলেই প্রেজেন্ট থাকে। কিন্তু আসলে এমন কোনো এনিম্যাল নাই যা কোনোদিনই কোনো অ্যান্টিজেনের সংস্পর্শে আসে নাই। তো এই জন্য প্রত্যেকটা স্প্লিন লিম্ফ নোড যদি আমরা কেটে দেখি, সেকশন দেখি, তাহলে অবশ্যই সেখানে প্রাইমারির থেকে সেকেন্ডারির সংখ্যাটাই বেশি দেখব। কারণ কি, প্রচুর পরিমাণে প্রত্যেকটা দিন প্রতি মুহূর্তে আমরা অসংখ্য অ্যান্টিজেনের সংস্পর্শে আসি, কিন্তু সবসময় আমাদের অসুখ হয় তা কিন্তু না। কারণ কি, যেই অ্যান্টিজেন গুলো এই লিম্ফ্যাটিক যে নোডিউল গুলো আছে সেই নোডিউল দ্বারা অলরেডি সেখানে কিল হয়ে যায়। যেগুলো কিল করতে পারে না পরবর্তীতে সেগুলো কি হয়, কোনো ডিজিজ হয়তো তৈরি করছে। কিন্তু প্রতিনিয়ত আমাদের বডিতে সকল যে অ্যান্টিজেন গুলো আছে সেগুলো প্রত্যেকটা সময় কোনো না কোনো প্রাইমারি নোডিউলের সংস্পর্শে আসে এবং আলটিমেটলি তারপরে সেটা সেকেন্ডারিতে কনভার্ট হয়। সো আমরা এই জন্য প্রাইমারি সংখ্যাটাই খুব কম দেখি, সেকেন্ডারি সংখ্যাটাই অনেক বেশি দেখি। তার কারণ হচ্ছে প্রতিনিয়ত আমরা জার্ম আমাদের শরীরে সব সময় কিন্তু প্রবেশ করে, এই কারণে। ঠিক আছে, অনেক সময় তোমাদের মনে কনফিউজ হতে পারে যে আমরা তো প্রাইমারি তেমন একটা দেখি না, সবসময় আমরা দেখি হচ্ছে সেকেন্ডারি লিম্ফ্যাটিক নোডিউল অর্থাৎ জার্মিনাল সেন্টার দেখি, চারপাশে পেরিফেরিতে ম্যান্টেল জোন দেখি। তো সেই হিসাবে এটাই হচ্ছে অ্যান্সার যে আমরা সবসময় আসলে অ্যান্টিজেনের সংস্পর্শে থাকি, এই কারণে প্রাইমারিটা আসলে আসার সাথে সাথেই সেটা আবার সেকেন্ডারিতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, সো এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? ম্যাডাম বলো। ম্যাডাম, তাহলে কি কোনো এক সময় আমাদের সকল এই প্রাইমারি ইয়াগুলা সবগুলো সেকেন্ডারিতে পরিণত হবে? এটা তো আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস। বিষয়টা এরকম না যে স্প্লিনে যা প্রাইমারি আছে তা সারা জীবন ওইটুকু, মনে করো ওরকম হয় না, অর্থাৎ প্রাইমারিও থাকবে সেকেন্ডারিও থাকবে, একটা শেষ হয়ে যাবে আরেকটা শুরু হবে, এরকম। জি ম্যাডাম, বুঝতে পারছি। ম্যাডাম সেকেন্ডারিতে কি কোনো ম্যাম, আপনি ফার্স্টে যে বলছিলেন যে সেকেন্ডারি নিউক্লিয়াস আর নট স্ট্রাকচার, তাহলে এটা বলতে কি বুঝাইছেন ম্যাম? এইটা বলতে বুঝাইছি যে নর্মালি যদি আমরা একটা হিস্টোলজি চিন্তা করি, আমরা সকল ফ্যাক্টরকে জিরো ধরবো। সকল ফ্যাক্টরকে জিরো ধরে যদি আমরা চিন্তা করি তাহলে সবসময় কি থাকার কথা, প্রাইমারি লিম্ফ্যাটিক নোডিউলই তো থাকার কথা। কিন্তু আসলে আমরা প্রতিনিয়ত আমরা তো আর এমন কোনো সারফেস বা এমন কোনো পরিবেশে বসবাস করি না যেখানে কোনো অ্যান্টিজেন নাই। তো অ্যান্টিজেন থাকলেই শুধুমাত্র সেকেন্ডারি লিম্ফ্যাটিক নোডিউলটা তৈরি হবে, তাছাড়া আসলে প্রাইমারিটাই থাকার কথা। এই জন্য বলেছি যে নর্মালি যখন একটা অর্গানে লিম্ফ্যাটিক নোডিউল তৈরি হয় তখন এটাই আসলে থাকার কথা। কিন্তু আসলে আমরা অ্যান্টিজেন বা কোনো জার্ম থেকে কখনোই বাইরে থাকতে পারি না, অর্থাৎ সবসময় আমরা কোনো না কোনো জার্মের সংস্পর্শে থাকি। এটা থেকে যদি আমরা দূরে থাকতাম তাহলে আসলে সেকেন্ডারি হওয়ার কোনো কথাই ছিল না।
কিন্তু আমরা আসলে সেকেন্ডারি থেকে কখনোই অমিট করতে পারি না সেকেন্ডারিকে, কারণ হচ্ছে আমরা সবসময় অ্যান্টিজেনের সংস্পর্শে থাকি, এই জন্য প্রাইমারি থেকে সেকেন্ডারি হওয়াটা বাধ্যতামূলক। কিন্তু আসলে নর্মাল যদি আমরা হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের কথা চিন্তা করি, যেখানে কোনো অ্যান্টিজেন নাই, সেখানে আসলে সেকেন্ডারি লিম্ফ্যাটিক নোডিউল হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। এই জন্য বলেছি যে সেকেন্ডারি লিম্ফ্যাটিক নোডিউলটা কমন বিষয় না, কমন হচ্ছে প্রাইমারিটাই কমনলি তৈরি হওয়ার কথা, বাট অ্যান্টিজেনের সংস্পর্শে আসলে সেটা সেকেন্ডারি হবে। এখন বোঝাতে পারছি? ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। তো এই জন্য আমরা যখন হিস্টোলজিক্যাল স্ট্রাকচার দেখব, তখন আলটিমেটলি এই যে আমি বললাম যে প্রাইমারিটাই আসলে তৈরি হওয়ার কথা, কিন্তু সেকেন্ডারিটা কমন না, বাট অ্যান্টিজেনের সংস্পর্শে আসলে কমনলি সেটা তৈরি হওয়া শুরু হয়, বাট নর্মালি তৈরি হয় না। তো সেই হিসাবে যখন আমি মাইক্রোস্কোপে স্লাইড দেখবো, তখন দেখবো যে আসলে বেশিরভাগই সেকেন্ডারি। এর কারণ কি? তখন মনে কোশ্চেন আসতে পারে যে আসলে ম্যাডাম তো বলেছিল যে প্রাইমারিটাই কমনলি থাকার কথা, বাট সেকেন্ডারি তো অ্যান্টিজেন না থাকলে তো থাকার কথা না। বাট আমরা সবসময় অ্যান্টিজেনের সংস্পর্শে থাকি, এই জন্য প্রাইমারি থেকে সেকেন্ডারির পরিমাণটাই বেশি হয়ে যায়। আর আমরা মাইক্রোস্কোপে যখন দেখবো তখন সেকেন্ডারিটাই বেশি পরিমাণে দেখি। এটাই। বলো, আর কোনো কোশ্চেন আছে কারো? ম্যাডাম সেকেন্ডারিতে তাহলে কি কোনো জার্মিনাল সেন্টার থাকবে না? সেকেন্ডারি অ্যাকচুয়ালি প্রাইমারি লিম্ফ্যাটিক নোডিউলটা যেটা থাকে সেটা হচ্ছে কম্প্যাক্ট অবস্থায় থাকে, সবকিছুই টাইটলি প্যাকড অবস্থায় থাকে এবং সবই হচ্ছে ইম্যাচিউর। যখন কোনো অ্যান্টিজেনের সংস্পর্শে আসবে তখন এই যে কম্প্যাক্ট যে প্রাইমারি লিম্ফ্যাটিক নোডিউলটা যেটা আছে সেটার মাঝের অংশটাই হচ্ছে জার্মিনাল সেন্টার হিসেবে কাজ করবে, অর্থাৎ টোটাল প্রাইমারি লিম্ফ্যাটিক নোডিউলটাই জার্মিনাল সেন্টারের মতো কাজ করবে। এই জার্মিনাল সেন্টার থেকে যখন আস্তে আস্তে ম্যাচুরেশন হতে থাকবে, তখন পেরিফেরির দিকে ম্যাচিউর সেলগুলো চলে যাবে, সার্কুলেট করবে পেরিফেরির দিকে, তখন ম্যান্টেল জোনটা তৈরি হবে। তাছাড়া নর্মালি প্রাইমারি লিম্ফ্যাটিক নোডিউলটাই আসলে জার্মিনাল সেন্টার হিসেবে কাজ করবে যখন কেবল ধীরে ধীরে সেকেন্ডারি লিম্ফ্যাটিক নোডিউল হওয়া শুরু করবে, তখন থেকে। তাহলে ম্যাডাম ওই দিকে আমরা যে স্প্লেনিক নোডিউল যেটা দেখছিলাম গত লেকচারে, আগের লেকচারে, সেখানে আমরা দেখছিলাম জার্মিনাল সেন্টার আর একটা হলো ম্যান্টেল জোন। তাহলে সেটা ক্ষেত্রে আমরা কি সেকেন্ডারি স্প্লেনিক নোডিউল ওটাকে বলবো না? সেকেন্ডারি লিম্ফ্যাটিক নোডিউলটাই আসলে ওখানে বেশি, এই জন্য আমি সরাসরি ওটাই দেখিয়ে দিয়েছি, সেকেন্ডারি লিম্ফ্যাটিক নোডিউলটাই ওখানে শো করেছে। তবে একদম শুরুর যে স্টেজ, প্রাইমারি থেকে সেকেন্ডারি শুরুর যে স্টেজ, সেখানেও কিন্তু কিছু জার্মিনাল সেন্টার তৈরি হয়, অর্থাৎ সামান্য ম্যান্টেল জোন পরিমাণ থাকে, ওটা হচ্ছে কনভার্সন এরিয়া। তো ওইখানে অনেক সময় কোনো যদি নেটের যদি কোনো ছবি নাও, তখন অনেক সময় দেখা যায় কি যে সেকেন্ডারিটাকেও প্রাইমারি হিসাবেই ওরা লেবেলিং করে থাকে যদি নেট থেকে আমরা কোনো ছবি নেই। এই জন্য অনেক সময় কনফিউজ হতে পারে যে দেখাচ্ছে সেকেন্ডারি লিম্ফ্যাটিক নোডিউল কিন্তু আইডেন্টিফাই করা আছে প্রাইমারি হিসাবে। তো এটা কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি এখানে ব্যাখ্যা দিয়ে দিলাম যে ওটা আসলে সেকেন্ডারি লিম্ফ্যাটিক নোডিউল, কিন্তু ওটা যেহেতু প্রাইমারি থেকে কনভার্ট হয়ে আসছে সেকেন্ডারিতে, এই জন্য অনেক সময় আইডেন্টিফিকেশনে লেখা থাকে যে প্রাইমারি লিম্ফ্যাটিক নোডিউল। ঠিক আছে ম্যাম? সেল থাকে আর লিম্ফোসাইটে দুই ধরনের সেল থাকে। ম্যাম কনফিউশনে পড়ে গেছি। টি লিম্ফোসাইটে দুই ধরনের সেল থাকে, টি হেল্পার সেল এবং টি সাইটোটক্সিক সেল। আর বি লিম্ফোসাইটটা মেইনলি প্লাজমা সেলে কনভার্ট হয়। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি আমার কথা শুনতে পাচ্ছ? মেবি তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমি তারপরেও বলে দিচ্ছি
T lymphocyte, two types of T lymphocyte, T helper cell and T cytotoxic cell. And B lymphocyte converted into plasma cell that contains immunoglobulin and that formed antibody. ম্যাম যখন আমরা লিম্ফ্যাটিক সিস্টেম পড়ি সেখানে ছিল লিম্ফ্যাটিক নোডিউল, স্প্লিনেও পড়েছি স্প্লেনিক নোডিউল, টনসিলো লিম্ফ্যাটিক করে কোনো লিম্ফ্যাটিক নোডিউল ছিল না। তো যদি হচ্ছে হিস্টোলজি অফ থাইমাস প্রশ্ন হয় তাহলে কি ম্যাম ওই যে জার্মিনাল সেন্টার আর মেন্টালের পার্টটা কি উল্লেখ করব? No, thymus, in case of thymus, there is no aggregated lymphatic nodule. In case of thymus, there is no aggregated lymphatic nodule. So splenic nodule, lymphatic nodule, all are aggregated lymphatic nodule. But in case of thymus, there is several lymphatic tissue that present as in isolated form. Oh, okay ma'am. Thank you ma'am. There is no aggregated lymphatic nodule in thymus. Is that clear? হ্যাঁ বলো। ম্যাডাম আমি এমন এক জায়গায় পড়ছিলাম যে লিম্ফয়েড অর্গানে লিম্ফোসাইট জেনারেট হয় প্লাস ম্যাচিউর হয়। হ্যাঁ, লিম্ফয়েড অর্গান এখন ওইখানে তো তুমি যেখান থেকে পড়েছো সেখানে হয়তো ডিফারেন্সিয়েশন করে নাই যে কোন লিম্ফ্যাটিক অর্গানে জেনারেশন হচ্ছে আর কোন জায়গাতে গিয়ে ম্যাচুরেশন হচ্ছে। মানে প্রাইমারিতেই নাকি মানে লিম্ফ্যাটিক টিস্যু এখানে জেনারেট হয় প্লাস ম্যাচিউর হয়, প্রাইমারি লিম্ফয়েড অর্গান এমনটা পড়ছি। প্রাইমারি লিম্ফয়েড অর্গানে জি ম্যাডাম। এখন বিভিন্ন বইয়ে অনেক সময় দেখা যায় কি যে বিভিন্ন রাইটার বিভিন্ন ভাবে বর্ণনা করে। তো আমরা হয়তো যখন তোমরা ইমিউনোলজি পড়বা, মাইক্রোবায়োলজির ক্ষেত্রে যখন ইমিউনোলজি পড়বা তখন দেখা যাবে যে অনেক কিছুতেই কনফিউশন হতে পারে। এটা অ্যাকচুয়ালি আমার নিজেরও অনেক সময় কনফিউশন হয়। এর কারণ হচ্ছে আমরা যে বইটা ফলো করি সেখানে যেভাবে লেখা আমরা তোমাদের সেভাবে পড়ানোর চেষ্টা করি, কারণ আমরা যখন যেটা পড়াই সেটা রেফারেন্স দেওয়ার চেষ্টা করি। এই জন্য দেখবে যে আমার নোটের লাস্টে তোমাদের রেফারেন্স দেওয়া আছে। তো সেই হিসাবে অ্যাকচুয়ালি রাইটাররা বই লিখে কোথা থেকে, বিভিন্ন যখন পেপার পাবলিশ হয় সেই পেপার থেকেই আসলে ডাটা নিয়ে বই আকারে লিখে। তো এক একজন এক একভাবে পেপার পাবলিশ করে সেই ডাটাটা এন্ট্রি করে। তো সেই হিসাবে অনেক সময় দেখা যায় যেহেতু লাইফ সায়েন্স প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, তো অনেক সময় চেঞ্জের অনেক কিছুই হয়তো আগের বই ইনক্লুড থাকে না, পরের বই ইনক্লুড হয়। এরকম ভাবে অনেক কিছুই টুকটাক কিছু পরিবর্তিত কথাবার্তা এরকম থাকতে পারে। সেটা অনেক সময় আমাদের কাছে, বিশেষ করে আমরা যেহেতু অনেক বই পড়ি, আমরা মনে করি যে এই বই এরকম আছে ওই বই এরকম আছে। আর তোমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যেটা ডেলিভারি দেই সেটাই তোমাদের কাছে মনে হয় যে এটাই তো সঠিক। আবার যখন অন্য কোনো বই বা কোনো কিছু থেকে পাও তখন আবার কনফিউজ হয়ে যাও, কারণ তোমাদের বই পড়ার সংখ্যাটা অনেক কম থাকে, এই জন্য কনফিউশনের পরিমাণটাও বেশি থাকে। তো এই জন্য লাইফ সায়েন্সের অনেক কিছুকেই আমরা অমিট করতে পারি না। যদি তুমি কোনো কিছু এরকম পেয়ে থাকো হতে পারে সেটাও রাইট। আবার যখন আমি আমার বই থেকে রেফারেন্স দিয়ে পড়াচ্ছি তখন আমি আবার বলতে পারি যে আমার এটাই তো রাইট, কিন্তু আসলে কোনো কিছুই রিজিড না, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তো সেটা হতেই পারে, ঠিক আছে। বাট আমি আসলে যে বইয়ের রেফারেন্স দিয়ে তোমাকে পড়াচ্ছি তো সেই রেফারেন্সে আসলে এভাবেই বই থেকে উল্লেখ করা। তো অ্যাকচুয়ালি আমি এটা আসলে শিওর দিয়ে বলতে পারছি না, হতে পারে এখন নতুন করে সেটা দেখা হয়েছে যে অ্যাকচুয়ালি ম্যাচুরেশনটা এখানেও হতে পারে। এটা নিয়ে আমি আসলে জোর দিয়ে বলতে পারবো না যে না তোমারটা ভুল আমারটা রাইট, এটা বলা যাবে না। ম্যাম থ্যাংক ইউ। বলো ম্যাম, অনেকক্ষণ ক্লাস করতেছি ম্যাম, ফোনের চার্জ প্রায় শেষের দিকে, পরীক্ষা দিব, ক্লাস করতে থাকলে ফোন অফ হয়ে যাবে। নাই, কোথায় গিয়ে ক্লাস করতেছো? ম্যাম বাইরে। বাইরে গিয়ে। আচ্ছা, আজকে আমি আর ক্লাস এভাবে নিচ্ছি না, নেক্সট ক্লাসে আমি ইউরিনারি সিস্টেম শুরু করব। ইউরিনারি সিস্টেমের আজকেই আমি তোমাদের নোট দিয়ে দিব।
আর পরীক্ষাটা হচ্ছে আমি কোশ্চেন তোমাদের ম্যাম একটা কোথায় দিলে বেটার হয়? গুগল জি ম্যাম, ফর্মে? ম্যাম Google একটা Form এ দিয়ে দেন। কনফিউশন ছিল ম্যাম। বলো। গত ক্লাসে আপনি বলছিলেন যে বি লিম্ফোসাইট যেটা সেটা হচ্ছে লিম্ফ্যাটিক নডিউলের বাইরে থাকে অ্যান্টিবডি তৈরি করে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে যখন জার্মিনাল সেন্টারটাকে লাইট স্টেইন করা হচ্ছে তখন সেখানে বি সেলটা পাওয়া যাচ্ছে। এইটা ঠিক বুঝতে পারতেছে না যে বি সেলটা আসলে নডিউলের বাইরে থাকতেছে নাকি হচ্ছে জার্মিনাল সেন্টারে থাকতেছে। আচ্ছা, বুঝতে পারছি। নর্মালি বি লিম্ফোসাইট যেটা, সেটা লিম্ফ্যাটিক নডিউলের ভেতরে থাকতে পারে এবং আইসোলেটেড অবস্থাতেও থাকতে পারে। ঠিক আছে, আমরা জানি যে লিম্ফ্যাটিক নডিউল দুই ধরনের অবস্থায় থাকে, একটা হচ্ছে আইসোলেটেড লিম্ফ্যাটিক নডিউল আর একটা হচ্ছে ডিফিউজ অর এগ্রিগেটেড লিম্ফ্যাটিক নডিউল। তো আইসোলেটেড লিম্ফ্যাটিক নডিউল যেটা আছে, অর্থাৎ সিঙ্গেল যে লিম্ফোসাইট গুলো আছে তার মধ্যে বি লিম্ফোসাইটও আছে, টি লিম্ফোসাইটও আছে, তবে বি লিম্ফোসাইটের পরিমাণটাই বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, আর এগ্রিগেটেড যে লিম্ফ্যাটিক নডিউল আছে সেই এগ্রিগেটেড লিম্ফ্যাটিক নডিউলের মধ্যে বি লিম্ফোসাইট অবশ্যই আছে, কিন্তু তার মধ্যে এই যে প্রাইমারি যখন আমি লিম্ফ্যাটিক নডিউল পড়ালাম তখন বলেছি বি লিম্ফোসাইট থাকে, আর এমনিতে বলেছি যে টাইটলি প্যাকড স্মল লিম্ফোসাইট। এই টাইটলি প্যাকড স্মল লিম্ফোসাইট যেটা, সেটাই হচ্ছে টি লিম্ফোসাইট এবং এটাই নর্মালি কনভার্টেড হয়ে টি লিম্ফোসাইট অর্থাৎ ম্যাচিউর লিম্ফোসাইটে পরিণত হয় এবং যেটার পরিমাণ এগ্রিগেটেড লিম্ফ্যাটিক নডিউলের ক্ষেত্রে বেশি পরিমাণে থাকে। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। এখন কি ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পারছি। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা আচ্ছা, তোমাদের পরীক্ষা এখন বলো যে গুগল ফর্মে নিলেই বেটার হয় মনে জি হয়। ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ম্যাম পরীক্ষা নিয়ে একটু কথা ছিল ম্যাম। বলো। ম্যাম আমাদের পরীক্ষা নিয়ে তো ফার্স্টে বলছিলেন ম্যাম, পরীক্ষাটা এখন ম্যাম না নিলেই ভালো হয়, মানে ওই যে মার্কিং যে সিস্টেমটা, এমনি পরীক্ষা নিলে কোনো সমস্যা নেই। আমাদের রেগুলার হচ্ছে 100 থেকে 150, মানে নর্মালি 150 প্লাস এরকম থাকে, মানে 217 জন স্টুডেন্ট, সো 70 থেকে 80 জন হচ্ছে মানে উপস্থিত থাকে না। সো এই মুহূর্তে যদি মানে মার্কিং সিস্টেমের এক্সামটা নেওয়া হয় ম্যাম, কোন ডিপার্টমেন্ট বা অন্য কোনো ডিপার্টমেন্ট তো এক্সাম নিচ্ছে না ম্যাম, এই মুহূর্তে যদি মার্কিং সিস্টেমে মানে যদি এক্সাম নেয় তাহলে তো ম্যাম সমস্যা আর কি। আচ্ছা, যে 70 থেকে 80 জন যে উপস্থিত থাকে না সেটার কারণ কি? ম্যাম ক্লাস করে না হয়তো, বা রিয়েক্ট থাকে বা অন্য সমস্যা থাকে বা নেটওয়ার্ক থাকে না গ্রাম অঞ্চলে, এরকম 50% বা 30% হচ্ছে অন্য মানে গ্রাম অঞ্চলে থাকে, কারেন্ট থাকে না, অনেক সময় এরকম প্রবলেম থাকে। এখন কি এমন কোন গ্রাম আছে যেটা কারেন্ট থাকে না? মানে কারেন্ট আছে বাট অনেক সময় ম্যাম প্রবলেম হয় না, মানে অনেকে উপস্থিত থাকতে পারে না বা কোনো সমস্যা থাকে, মানে অনলাইনে হচ্ছে সমস্যা হয়। আমি বলি অনলাইনে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আমি যখন গুগল ফর্মে কোশ্চেন দিব তখন আমি টাইম উল্লেখ করে দিব, এবং কেউ যদি ওই টাইমের মধ্যে পরীক্ষা, মানে অর্থাৎ আমি গুগল ফর্ম দিয়ে দিব, সবাই পরীক্ষা দিতে বসবে, একজন ব্যক্তি যদি পরীক্ষা ওই মুহূর্তে দিতে না পারে সে পরবর্তীতে দিবে, তার যদি ওই টাইমে নেটওয়ার্কের প্রবলেম হয় ঠিক আছে, মানে এক্সাম সমস্যা নেই, কিন্তু হলো যে মার্কিং সিস্টেমটা যদি অফিসিয়ালি তেমন কোনো এক্সামের তো কথা মানে বা ডিন অফিস থেকে সেরকম কিছু বলা হয় না, অন্যান্য ডিপার্টমেন্টে কোন এক্সাম আর কি মার্কিং সিস্টেমে নিচ্ছে না। পরীক্ষা তো একজন টিচারের, তো সেটা ব্যক্তিগত ব্যাপার, তাই না? সেটা ঠিক আছে। জি ম্যাম, আমি ক্লাস টেস্ট আমি একবারেও নিতে পারি, আমি 5 বারেও নিতে পারি, এটা তো ক্লাস টেস্ট আমার ব্যক্তিগত ব্যাপার।